ফাইলটাকে প্রথমে এক্সেলে কনভার্ট করে নেবেন, হ্যাঁ হ্যাঁ, তাইলে এটা আমি সমস্যা পরে হবে বুঝতে না। পারছি যে পরবর্তীতে এটাই করতে হবে, মানে আরে আলাদা একটা এক্সেল শিট খুলে ওইখানে নিতে হবে। তবে এলএসআইটা আমি করছি, আপনি কি একটু দেখবেন? রিএলএসআইটা আমি করতে দেইনি আপনাদের কাউরে এখন পর্যন্ত। না না, ওই যে কি বলে ওটারে, কন্টেন্ট প্ল্যানিং এ যে কন্টেন্ট টপিক, এলএসআই, রিডেবিলিটি, এটা। ওকে, দেখান আপনি স্ক্রিনশট দিয়ে। আচ্ছা। হ্যালো স্যার, বলেন। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে একটু দিয়ে রাখেন চ্যাট বক্সে। হচ্ছে, আচ্ছা দেখুন। দেখান শুধু স্ক্রিনটা শেয়ার হ্যাঁ হ্যাঁ। হয়েছে, এখন দেখান কি দেখাবেন। স্ক্রিন শেয়ার হয়েছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এখানে এই যে এই জিনিসটা নিয়ে আমার একটু কোশ্চেন ছিল, হেডিং নিয়ে। হুম, আমি এটা নিয়ে করছি তো। এগুলো করতে দেই নাই, আমি তো রিসার্চ করতে বলছি, ও না, রিসার্চ আর আমি, প্যারেন্ট কিওয়ার্ড। ও আচ্ছা, আমি তো ভাই এটাও করছি আর কি। ওই যে এটা দেখলাম তো ভিডিওতে, আবার অনেকে দেখলাম হোমওয়ার্ক এটা দিছে গ্রুপে, তো আমি ভাবলাম এটাও আছে, এই জন্য এটা করলাম আর কি। না না না, আমি তো লিখে দিছি শীটে যে কি কতটুকু হোমওয়ার্ক করতে হবে, দেখেন শীট ওপেন করে দেখেন, মার্ক করে গ্রিন মার্ক করে লিখে দিছি তো। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ওটা তো আমি বললামই প্রবলেম হয়েছে, ওটা আমি করে এফএকিউ গুলো রাখবো নে। ভালো বের করছেন অনেক, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অফ করে ডিলিট করে না। এফএকিউ গুলো অনেক ভালো বের হয়েছে, এগুলো প্রতিটা এক একটা টপিক, এটা এফএকিউ হিসেবে কাউন্ট হলো, প্রতিটা এক একটা টপিক। একটা আচ্ছা হলো আচ্ছা। আপনার এই প্রতিটা দিয়ে এক একটা আর্টিকেল লেখা যাবে, দেখে আরো কটা ও করি। প্রতিটা এক একটা এটা তো আর্টিকেলের আমিও টপিক। করছি। সরি, এটা তো আমিও করছি, করে মেল করে দিচ্ছি। না এটা আমি করে করতে বলি না, এটা পরের ফেজে করতাম আমরা। সেভ করে রাখেন সজীব, যেহেতু ইম্পর্টেন্ট কিছু বের হয়ে আসছে, এটা সেভ করে রাখেন। আর্টিকেল কন্টেন্ট প্ল্যানিং এর সময় লাগবে আপনাদের। আচ্ছা ভাই, এটা সেভ করা আছে, সমস্যা নেই, এটা আলাদা এক্সেল শিটে করছি তো। আপনার শুধু কিওয়ার্ড রিসার্চ, আমাদের সেকেন্ড ফেজের কাজ শুরু হবে তো ওই ওয়েবসাইট দিয়ে। ফার্স্ট পেজের কাজ মোটামুটি শেষ, এখন সেকেন্ড পেজে কাজ শুরু হলে পরে কিওয়ার্ড রিসার্চটা দরকার হবে। আচ্ছা আচ্ছা। আর্টিকেল লিখে, আর্টিকেল লিখতে চলে যাবে ভাই, আর বললো মুনতাসির ভাই আর্টিকেল লিখবে তো এদের প্র্যাকটিস করাবো সাথে সাথে, আর আমি ইনস্ট্রাকশন দিয়ে, দ্যাটস ওয়াই ভাই, কিওয়ার্ড দরকার হবে। হ্যাঁ বলেন সুজিত। এফএকিউটা তো ওই যে আমরা মানে গুগলে যেটা লিখে সবচেয়ে বেশি সার্চ হয় ওই কোশ্চেন গুলাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যেটা পাই আসলে সিমুলেশন খুলছে সেইটাই। আচ্ছা আচ্ছা, ওই যে
হেডিং এর বিষয়টা একটু বলেন ভাই, মানে হেডিং এর কাজটা কি? আচ্ছা, আমি দেখাই। স্কিন কেয়ার আপনি লিখছেন তাই না? জি। মেইন টপিক, কন্টেন্ট টপিক। এখন আপনি যদি আহ, দেখি এখান থেকে হেডিংটাকে কোনো ভাবে যায় কিনা। Okay. আপনি যদি এখন একটা রচনা লেখেন, যে রেইনি ডে লেখেন না, ক্যাপশন দেন না, সামার, রেইনি সিজন, মেরিটস, ডিমেরিটস, এগুলো তো ক্যাপশন দেন। হ্যাঁ। ক্যাপশন গুলো হলো হেডিং ট্যাগ এখানে। এখন আমি যদি এখানে এফিকিউতে একটা হেডিং ট্যাগ দিতে যাই, দেখেন, টেক কেয়ার অফ সেনসিটিভ স্কিন। স্কিন কেয়ারের আপনার হলো সেনসিটিভ স্কিন, টেকিং কেয়ার অফ সেনসিটিভ স্কিন, এটা একটা হেডিং ট্যাগ হিসেবে ইউজ করা যায়। আমি জাস্ট আচ্ছা। কোটেশন দিব কিছু, এটা হলো আমার মেইন উদ্দেশ্য হেডিং ট্যাগ। রাইটার ও, খুব সহজে বুঝতে পারে এটা কি লেখো, যদি রাইটার আপনারা ফ্রেমিং হয়ে যায়, এটা ওই যে সুন্দরভাবে আমরা লিখে। কম্পোজিশন লিখতাম, কম্পোজিশন বা ওই যে এসে যখন লিখতাম, ওই যে পয়েন্ট আকারে যে লিখতাম, ওই পয়েন্ট গুলোই কি ভাই হেডিং এটা? হ্যাঁ, কিছুটা ওই রকম টাইপের। মনে করেন আপনি পরীক্ষায় রচনা লিখতে গেছেন, আপনাকে পয়েন্ট গুলো দিয়ে দিল যে এগুলো এগুলো লিখতে হবে, ইন্ট্রোডাকশন, তারপর হলো ডিমেরিটস, মেরিটস, তখন আপনি কিন্তু একটা ফ্রেমে আটকা, আপনি বাইরে কিছু লিখতে পারবেন না। ব্যাপারটা বুঝছেন? আমাদের হ্যাঁ। হেডিংটা একটু উদ্দেশ্য হলো রাইটারকে একটা ফ্রেমে আটকানো। ঢাকা হ্যাঁ, দক্ষিণের মনে হয় মানে ভাই সব আমি কাইটা ওই যে দিছে। যেই হেডিংটা দিব ওইটা রিলেটেডই তো আমারে লিখতে হবে, তাই না? এই টাইপের না? হুম হুম। আচ্ছা, হ্যাঁ আবার আপনি ওই যে বলছিলেন না যে হেডিং আর কি এই তত নতুন মেয়র হইছে না, হ্যাঁ তো গুরুত্বপূর্ণ না দেয়া ক্লায়েন্টকে, তো এই জন্য সব প্রবাবলি এফএকিউ এটা আর ক্লায়েন্টের কি জন্য ভাই না। ঢাকার শোনেন ভাই, আপনি যখন ফুল একটা প্রজেক্ট নিবেন, যখন আপনার উপর র্যাঙ্কিং এর দায়িত্ব থাকবে, তখন তো তার হিউজ ক্রিটিক্যাল ব্যাপার। হুম, মানে ওই যে আর্টিকেল লেখার ক্ষেত্রে আর কি, পুরান যখন ঢাকা আর কি র্যাঙ্কিং করানোর জন্য, তখন তো হেডিংটা অনেক গুরুত্বপূর্ণ। হুম। আচ্ছা, পু- ঠিক পুরান আছে, ঢাকায় তো বিল্ডিং এর উপর দিয়ে হেঁটে যাওয়া যায়, সমস্যা স্টপ কি, করে নৌকা দিচ্ছি। লাগে নাকি? স্যার বলেন। স্যার আমি স্যার আমার প্যারেন্ট কিউআর একটু দেখবেন ঠিক আছে হুম, কিনা? আপনি শেয়ার করুন স্ক্রিন, আমি দেখতেছি। জি। গভর্নমেন্টের লোক গেলে তো দাবরানি দেয়। শারমিন নাহার গ্রুপে নক দিয়েছিলেন কাজী মিজানের সন্তানকে, মেনশন জি করে। স্যার, ইনবক্সেও নক দিয়েছি, ওনারা রিপ্লাই দেয় না, সম্ভবত নেই অনলাইনে। ঢাকায় বলে সব লাইন ফাইন কাইটে দিছে ওয়াইফাই, না, আমার তো সিটি আছে। কর্পোরেশন দিয়ে আইসা। ভাই আমার ওয়াইফাই অনেক প্রবলেম করছে গো। আমার তো আছে স্যার, ওটাই ঠিকঠাক চলতেছে। আর পুরান ঢাকা গেলে স্যার দিব দাবরানি। মানে কি এগুলো, এগুলো অপছন্দ ছিল। এমন ঢাকারে কি পরিষ্কার বানাইতেছে, নিচে জলে সমুদ্র নিচে, আর উপর নিয়ে মাথা ব্যথা, মনে হয় যেটা আকাশের উপর চলবে। কিন্তু কাজী মিজান ভাই আর সম্প্রতি ঢাকায় নাকি? ঢাকায় তো না। কাজী ভাই কি ঢাকায়? ঢাকারই তো মনে হচ্ছিল। স্যার একটু বৃষ্টি হলে নৌকা নিয়ে চলতে হয় পুরান ঢাকায়। আরে পুরান ঢাকা মিরপুরেই তো ধানমন্ডিতে তো নৌকা নিয়ে চলতে হয়, ধানমন্ডি 27 থেকে 32 পর্যন্ত। আমাদের এলাকায় এগুলা পুরান ঝামেলা নাই, ঢাকায় তো সবচেয়ে ভালো আপনার সবচেয়ে শ্বাস ভালো। করারও জায়গা নাই, একটা হুম, বিল্ডিং এর গায়ে ঘষা আরেকটা বিল্ডিং উঠে, এই অবস্থা হবে না? হ্যাঁ হ্যাঁ। মানুষ মরলে পর বাইর করতে কষ্ট হয়ে যায়। ভাই হ্যাঁ, স্পাইডারম্যানের মতো। বাইরে তো সরকার একটা প্রজেক্ট দিছিল, এখন যদি বাড়িওয়ালারা না মানে, মানে সরকার একটা প্রজেক্ট আনছিল যে আপনার হচ্ছে আধা গাঁটা এক গাঁটা যাদের ছোট 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 পুরান ঢাকার জায়গাগুলা, এই 5টা 7টা বাড়িওয়ালাদের এক করে
বড় খোলামেলা আর কি অ্যাপার্টমেন্ট সিস্টেম করে দিবে, এখন ওনারা মনে হয় রাজি হয় না। ভাই তাহলে আর কি আপ- আপনি বুঝছেন যে কি পরিমাণ ঝোল বানাইবে সেইখানে? তবে ওই জায়গাতে সরকারি যারা নেতা খাতা আছে তারা খাইয়ে গেছে মাঝখান দিয়ে। হ্যাঁ এটাই। না, প্ল্যানিংটা তো ভালো ভাই, যেটা করতে চাচ্ছিল। প্ল্যান ভালো ভাই, বাংলাদেশে কোন প্ল্যানটা খারাপ, কিন্তু বাস্তবায়ন কি করবে, এক্সিকিউট কি করবে? আরো গ্যারান্টি কি যতটুকু দেবে? জায়গা আছে সেই জায়গা এগুলো যারা জন্য দেখবেন সবাই দিবে না। সরকারের আন্ডারে ইয়ে রাখা আছে। দেখতে দেন, দেখতে দেন, দেখতে দেন, ডিস্টার্ব করিয়েন না। আপনার কান্ট্রি কি ইউএসএ ছিল না বাংলাদেশ ছিল? স্যার ইউএসএ। বাবা রে বাবা, ভালো জিনিসপত্র বাইর করছে, এটা আমি জানতামই না। এখন স্যার বিমান এখানে গাড়ি তো স্যার এখানে তো আপনার হচ্ছে মিডিয়াম কম্পিটিশন হচ্ছে 3টা মাস, আর বাকি 7টাই হচ্ছে আপনার আননোন কম্পিটিশন। আননোন এগুলো ক্যালকুলেটই করতে পারে না, এখানে কোনো কম্পিটিশনই নাই, শূন্য, হ্যাঁ নিশ্চিন্ত। এখন কি আচ্ছা, আপনি 9 নম্বর কিওয়ার্ডটা একটু বড় করেন, তো এটা পড়া যাচ্ছে না, শেষে কি লিখছেন? ইয়ারনেস নাকি কি এটা? এটা হচ্ছে আর্নেস্ট মনে হয়। আর্নেস্ট ডাব্লিউ ফ্লিক। কি এটা মডিফাই করতে হবে, এটা লং টেল নিয়ে ফেলছেন, লং টেল নিব না। তাহলে কি ডিলিট করে দেব? হ্যাঁ, ডিলিট করে না, রাখেন, আমার বুঝতে হবে জিনিসটা আসলে কি, আমার কাছে আননোন। আইসেটা ফরমালিটিটা ডিলিট করে দেন, এটা দরকার নেই। ভাই কম্পিটিশন আননোন এটা কি মানে 10 আর 11 দুটাই। 10 আর 11। বলেন ভাই। বললাম কম্পিটিশন আননোন মানে কম্পিটিশন জানা নাই, এটার কিওয়ার্ডটা কতটুকু ভালো? কম্পিটিশন আননোন মিন্স আপনি কি বলবো, যে ক্রিকেট খেলতেছেন, সাপোজ ক্রিকেট খেলতে যাই আপনি স্টাম্প সারিয়ে পিটাইতেছেন, আর আপনি জানেন আপনার বল কোনো বল স্টাম্পে লাগবে না, সব ব্যাটেই লাগবে, বাইসে যেটা মিস হয়ে গেলে বোল্ড, আর মিস না হইলে ওয়ার্ল্ড রেকর্ড। বুঝতে পারছেন? স্যার ইন্ডিয়া র হবে নাকি কলাম? আপু আপু, আপনি ওই যে 10 এর উপরে যে রাইট ক্লিক করেন, 10 আর 11 এর উপরে কি, হ্যাঁ তারা দুটোটা সিলেক্ট করেন, হ্যাঁ এখন রাইট ক্লিক করেন। থ্যাংক ইউ। ভাই এরকম স্টাম্প ছাইরা পিটাইলে তো ভাই আউট হওয়ার সম্ভাবনাই বেশি। সবাই কি আর ভাই প্লেয়ার্সের মতো কি হ্যালো, স্যার আমার শেয়ারিং স্টপ করব? করতে পারতো? শেয়ারিং স্টপ করে দেন। ভাই হ্যাঁ বলেন। এই যে বললেন, উদাহরণটা দিলেন যে স্টাম্প ছাইরা পিটানো, এটা কতটুকু যৌক্তিক? ভাই স্টাম্প ছাইরা পিটাইলে তো আউটই হতো। ডিপেন্ড করে স্ট্র্যাটেজির উপর, আপনার স্ট্র্যাটেজি কত স্ট্রং, আপনার এক্সিট পয়েন্ট কত স্ট্রং, আউট হলে কি করবেন। দেখেন, আমি আপনাকে সবসময় বলছি যে এই মার্কেটিং সেক্টরটা পুরোটা বিজনেস, কর্পোরেট লেভেল আর ইকোনমিক সিস্টেম, এর সাথে কানেক্টেড। যদি কানেক্ট করতে পারেন, আপনি মনোপলি করতে সময় লাগবে না, মানে আপনার স্ট্র্যাটেজি বিল্ডিং এর মনোপলি করতে সময় লাগবে না। আমি বহুত কোম্পানিতে জুনিয়র হিসেবে চাকরি করছি, আমার জুনিয়র হিসেবে চাকরি দিবে না। কালকে একটা ইন্টারভিউ গেছে আমার, বলছে না যে আপনার জুনিয়র হিসেবে চাকরি দেওয়া যায় না,
আপনি করলে মিড সিনিয়র লেভেলে করতাম, বলতে হবে জুনিয়র স্যার আমি জয়েনই করবো, ব্যাপারটা বুঝছেন? এখন কারণ আমি স্ট্র্যাটেজিক পর্যায়ে চলে গেছি, কালকে মানে আপনাদের ক্লাসে বলছিলাম যে আমার কিছু গ্যাপ আছে যার জন্য আমি জুনিয়র হিসেবে কাজ করতে চাচ্ছি। এখন আমি স্ট্র্যাটেজিক পর্যায়ে যদি কাজ করি, এখন যে পর্যায়ে কাজটা করছি স্ট্র্যাটেজি বিল্ড করি, ওই পর্যায়ে কাজ করলে আসলে ওই ল্যাকিংস গুলো দূর হবে না, ডাউটস ক্লিয়ার হবে না, বুঝতে পারছেন? তো আপনি ডিপেন্ড করে স্ট্র্যাটেজি কত, এটা স্ট্র্যাটেজি আমার বানানো। আমি বলি, ইলন মাস্কের নাম শুনছেন? শুনছি। হ্যাঁ শুনছি। ইলন মাস্ক কি পরিমাণ বাস খাইছে যখন সে মানে স্পেস এক্স এর সাকসেস আসে নাই, ফোর্থ টাইমে সে সাকসেস হয়েছে, ঠিক আছে? তার যদি ফোর্থ টাইমে ফেল হইতো তাইলে তার বাড়ি গাড়ি সব চলে যেত, কিছুই থাকতো না, পথের ফকির হয়ে যেত, সবকিছু লোনে ছিল, সবকিছু বন্ধকি রাইখে লোন নেওয়া হয়েছিল মানে বাজেটের জন্য। মানে 4 নম্বরটা সফল হয়েছিল। তো এই টাইপের যারা করে এগুলোই হলো স্টাম সাইডে পিটানো, হাই রিস্ক, এমআর ইকুয়াল টু 0। ইকোনমিক্স এর কেউ আছেন এখানে বা এমবিএ বিবিএ? তাহলে বুঝতে পারবেন এমআর হলো মার্জিনাল রেভিনিউ। আপনি এক 10টা একটা প্রোডাক্টের 10টা উৎপাদন করবেন, এখন আপনি 10টা ব্যাট বানাইলেন বা 10টা বল বানাইলেন, আপনার একটা বল বিক্রি করলেন 10 টাকায়, পরের বলটা বিক্রি করলেন 8 টাকায়, পরের বলটা 60 টাকায়, পরের বলটা 6 টাকায়। এখন এটার এভারেজ রেভিনিউ সবগুলো যোগ করে 5 বা 6 দিয়ে ভাগ, যে কটা বল থাকবে। আর মার্জিনাল রেভিনিউ হইলো আপনি একটা থেকে আরেকটা কত কম দামে বিক্রি করলেন, একক প্রতি কত টাকা খুব বেশি রাখতেছেন, একক প্রতি কিরকম হচ্ছে। প্রথমটা 10 টাকায় বেচলে পরেরটা যদি 8 টাকায় বিক্রি করেন, তার মানে আপনার মার্জিনাল রেভিনিউ -2, ওকে, প্লাস -2 আসবে। এরকম করে বাড়তে থাকে যে একক প্রতি আসলে কত খরচ হচ্ছে আমার, একক প্রতি আমাদের কত ইনকাম হচ্ছে। যাই হোক, এখন এখানে মোট কথা হইলো এমআর ইকুয়াল টু 0 মিন্স আপনার সর্বোচ্চ ইনভেস্ট করে দেবেন না প্রোডাকশন ক্ষেত্রে, মানে আপনি কোনো কিছু নাই হাতে, সবকিছু বিনিয়োগ করে পর আপনি রিটার্ন আনবেন। প্রোডাকশন কাজ আপনি সবকিছু বিনিয়োগ করে দিবেন, এভরিথিং ইউ হ্যাভ টু বি ইনভেস্ট। দ্যাট মিন্স আপনার কোন রকম সম্পত্তি আনইউজ থাকবে না, ওকে? এখন অর্থনীতির প্রথম শর্ত হইলো ভাই, পৃথিবীতে আপনার হলো সম্পদ সীমিত, মানে চাহিদা যোগান সীমিত, চাহিদা অসীম। সম্পদ অবশ্যই সীমিত, এর জন্য বিকল্প ব্যবহার করতে হয় সবসময়, অল্টারনেটিভ ইউজ। এখন আপনি দেখলেন যে বাজারে চা পাওয়া যাইতেছে না, আপনি কফির দাম 2 টাকা বেশি হলো কিনা কফি খাবেন, ওকে? বা দেখলেন যে চা অনেক দামি হয়ে গেছে, কফি সস্তা হয়ে গেছে, এখন করবেন কি, কফির মধ্যে কফি বানাবেন, কফির মধ্যে একটু চা দিয়ে দিবেন। দেখা গেল কফি খুব দামি, কফি খেতে ইচ্ছা করতেছে, চা বানাই অল্প একটু কফি দিয়ে কফির ফ্লেভার নিলেন, তাহলে বিকল্প ব্যবহার। এখন বিকল্প ব্যবহারের লিমিটেশন আছে, যে কোন পর্যন্ত আসলে ব্যবহার করতে পারবেন বিকল্প। এটা হইলো পয়েন্ট অফ ইনফ্লেশন, যে পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যায়। আপনি একটা মানে টি শার্ট কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, পড়তে 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 ফুটো হয়ে গেছে, ওই যে ফুটা হওয়া পর্যন্ত যে ব্যবহার করলেন এটা হলো সর্বোচ্চ ব্যবহার। এরপর বলে টি শার্ট টাকা একটা 4-5টা রুমাল বানাইলেন, এ হলো বিকল্প ব্যবহার। রুমাল ব্যবহার করতে 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 রুমালের অবস্থা 12টা। রুমালটা এটা কি বানাইলেন যে ভাই ঘর মোছা তেনা বানাইলাম, এটা হলো বিকল্প ব্যবহার। দ্যাট মিনস আপনি যখন এমআর ইকুয়াল টু 0 পর্যন্ত উৎপাদন করবেন তখন সবকিছু বিকল্প অল্টারনেটিভ ব্যবহার করতে হবে। এর জন্য এই লেভেলটা সবচেয়ে ডেঞ্জারাস লেভেল, যেখানে কি হয় ভবিষ্যতে বা কি হইতে পারে কারো কোনো ধারণা নাই, কারণ ওটা থিওরি, কোনো থিওরি এই লেভেলে মানে না। যত ইকোনমিক থিওরি আছে সব উল্টা পাল্টা বিহেভ করা শুরু করে এমআর ইকুয়াল টু 0 লেভেলে। মানে আপনি যখনই
পয়েন্ট অফ ইনফ্লেশনটা ক্রস করবেন, নমনীয় বিন্দু আছে একটা, ওই নমনীয় বিন্দুটা ক্রস করার সাথে সাথেই আপনার বাকি স্তরটা সম্পূর্ণটাই আনসার্টেনিটি দিয়ে ভরা। কি হবে কিছুই বুঝতে পারবেন না, হয় আপনি খুব ভালো সাকসেস হয়ে যাবেন, আদারওয়াইজ আপনি খুব মারা খেয়ে বসে থাকবেন। এলন মাস্কের ক্ষেত্রে দেখেন, সে সবকিছু বিনিয়োগ করে দিছে তার এভরিথিং, কিন্তু সে যদি লাস্টে ব্যর্থ হইতো তাহলে শেষ। সফল হয়ে গেছে, আনসার্টেনিটি অনেক ছিল, তার রকেট উঠতেছিল না, অনেক ইকোনমিক প্রবলেম ফেস করতেছিল, কারণ ওই যে ওই লেভেলটা সম্পূর্ণ আনসার্টেন, মানে কেউ জানেই না ওই লেভেলে কি কি হইতে পারে। যারা এক্সপ্লোর করে তারাই বুঝে, আর যারা বুঝে সিক্রেট রেখে দেবে ব্যাপারটা। দিস ইজ দ্য আসলে মেইন ঝামেলা। আমি এইখানেও আনসার্টেনিটি, আমি ওই লেভেলে চাইতেছি কাজ করতে, এম আর ইকুয়াল টু 0, যাতে আমার আনসার্টেনিটি আসলে পজিটিভ নেগেটিভ যা আসে আমার মেনে নিতে হবে, কিছু করার থাকবে না। এর জন্য আননোন মানে হলো তারাই নিতে পারবে যারা আনসার্টেনিটি মানতে রাজি। বুঝতে পারছেন? পিউরিটি অনেক কমপ্লেক্স, বাট এটা আপনি কানেক্ট করতে পারলে অনেক বড় কিছু একটা ব্যাপার। মানে আমি আর একটু সহজ করে বুঝাই, সেটা হলো আপনি চাচ্ছেন ভাই ফলের জুস বিক্রি করবেন, মানে ট্যাঙ্ক বিক্রি করবেন রাস্তায় দাঁড়িয়ে, আমাদের যে ট্যাঙ্ক খাই আমরা, ওটা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করবেন আপনি। ওকে, এখন আপনি ধারণা করতেছেন আজকে আপনার 100 গ্লাস বিক্রি হবে, ধারণা করতেছেন যে আপনার 100 গ্লাস বিক্রি হবে। এখন আপনার কাছে যা টাকা আছে আপনি তা দিয়া সর্বোচ্চ 50 গ্লাস ট্যাঙ্ক বানাইতে পারবেন, বা 20 গ্লাস ট্যাঙ্ক বানাইতে পারতেছেন। এখন আপনি দেখলেন আমি কস্ট কাটিং কোথায় করতে পারি, আমার ট্যাঙ্ক বানাইতে কোথায় কত খরচ হয়, আমার ট্যাঙ্ক কিনতে হয় ব্র্যান্ডেড, আমি সবচেয়ে ভালো ট্যাঙ্কটা কিনি, এর জন্য আমার খরচ বেশি হচ্ছে। ওকে ফাইন, একটা নোট করলেন পয়েন্ট, দেন ক্যালকুলেট করলেন আপনার সেকেন্ড কস্ট কোথায় হচ্ছে, যে আপনি পিওর ওয়াটার ইউজ করতেছেন, মানে মাম ঠাম এরকম কিনা বোতলের জলটা, পিউরিফাই ওয়াটার। ওকে, প্রথমে চিন্তা করলাম যেহেতু আমি পিওর ওয়াটার ব্যবহার করতেছি, আমি আরো ওয়াটার ব্যবহার করি, আশেপাশে আরো ফিল্টার করে ওয়াটার আমি কিনতে পারি, এটা ওই মাম বা ফ্রেশের থেকে সস্তা হবে। ওকে, আপনি কস্ট কমাই ফেললেন। এখন এতটুকু কস্ট কমানোর ক্ষেত্রে দেখলাম আপনার 20টা গ্লাস থেকে প্রোডাকশন বেড়ে গেল 30টা বা 35টা, কিন্তু 100টা হইল না। যেটা আপনি কি করলেন, যে ট্যাঙ্কে আমার খরচ, তো আমি ট্যাঙ্কটা মিক্স করি, ভালো একটা কোম্পানির ট্যাঙ্ক, মানে যা আছে ট্যাঙ্কের স্পট সেকেন্ড স্ট্যান্ডার্ডে কে আছে, আমি ওটার সাথে মিক্স করে দেই, মানে একদম পিওর যে ট্যাঙ্ক দেবো তা না, একটু মিক্স করে দিচ্ছি। ওকে ফাইন, আপনি মিক্স করার কারণে কস্ট কাট হইলো, আপনি 35টা থেকে 50 গ্লাসের সাপ্লাই পর্যন্ত কনফার্ম করতে পারলেন। এই যে 50 গ্লাস পর্যন্ত মানে কনফার্ম করলেন, এইটাই হলো নমনীয় বিন্দু। এরপর আপনি যতই কস্ট কাট করেন, আপনি যদি ড্রেনের পানিও দেন তাতে আপনার সর্বোচ্চ 5-6 গ্লাসের বেশি আর আসবে না, বা আপনার বাসা দিয়ে যদি পানি নিয়ে আসে, কারণ আপনি যা কস্ট কাট করার সর্বোচ্চ করে ফেলছেন, এরপর আর খরচ কমানো সম্ভব না। কমাইলেও সর্বোচ্চ 5 থেকে 6 গ্লাস বা ম্যাক্সিমাম 10 গ্লাস আপনার রিটার্ন আসবে। এখন এই পয়েন্টের পর 100 গ্লাস পর্যন্ত উৎপাদন করতে আপনাকে একটা বিকল্প ব্যবহার করতে হবে, এমন বিকল্প ব্যবহার যেটা আপনার হাইলি রিস্ক। আপনি কিভাবে করবেন এই 40 গ্লাস উৎপাদন, টাকা তো ওই টাকাই। তখন করতে হবে কি, যে আপনার রিস্ক নিতে হবে, রিস্ক মিনস আপনার লোন নিতে হবে বা সামথিং লাইক দ্যাট। আপনি কারো কাছ থেকে ধার নিলেন, বা লোন, আমি লোন ধরবো এখানে, কারণ ইকোনমিক্স সবসময় ইনভেস্টমেন্ট, লোন দিয়ে আসে, লোন ছাড়া বিজনেস দাঁড়ায় না, ইকোনমিক্স এর প্রথম থিওরি। ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস ইউ হ্যাভ টু ডু লোন। ওকে, এখন আপনি কি করলেন, আপনি একজনের কাছ থেকে 40 গ্লাসের টাকা লোন নিলেন, দেখা গেল ওই 40 গ্লাসের লোন নিয়ে সুদ সহ শোধ করতে যা খরচ হবে, তাতে আপনার কাছে টাকা থাকলে আপনি 60 গ্লাস বানিয়ে পারতেন অনায়াসে। আর আপনার সুযোগ পেয়ে আছে, কেউ তো আপনার বাগনা টাকা দিবে না। ওকে, আপনি লোন নিয়ে 40 গ্লাস উৎপাদন করলেন,
আর তারও কিছু ফ্যাসিলিটি পাইলেন বাহ্যিকতা, যে হ্যাঁ আরো 2-3 গ্লাস বেশি বানাইতে পারলাম। এখন আপনি যা বানাইছেন সব বিক্রি হয়ে গেল, দেখেন এভরিথিং 100টা গ্লাস চলে গেল। আপনি টাইম মতো লোন শোধ করলেন, আপনি প্রফিট মার্জিন ঘরে, আপনার পরের প্রোডাকশন আপনি প্রোডাকশন বাড়াইলেন। বাট যদি না চলে দেন হোয়াট? আপনার প্রোডাক্ট চললো না, বা দেখা গেল আপনি বানাইতে গেছেন, যে পিউরিফাই ওয়াটার চুজ করছেন বিকল্প ব্যবস্থা হিসেবে, সেটা ট্যাঙ্কের সাথে মিশলো না ঠিক মতো, আয়রনের পরিমাণ বেশি হওয়ার কারণে ট্যাঙ্কের সাথে বিক্রিয়া করে গেল, স্বাদ নষ্ট হয়ে গেল, দেন হোয়াট? এই যে আনসার্টেন ঘটনাগুলো, যখন আপনি সম্পদের বিকল্প ব্যবহার শুরু করবেন, যে আপনি মানে পিওর ওয়াটার থেকে চলে গেলেন আরওতে, ট্যাঙ্কটা মিক্স করলে টেস্ট আগের মতো থাকলো না। এই যে আনসার্টেন বিকল্প ব্যবহার ফলে আনসার্টেন কিছু ঘটনা ঘটলো, টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, আমার এটা খাওয়ার পর আমার ডিমান্ড কমে যেতে পারে, সাপ্লাই যতই থাক। ব্যাপারটা এমন। এখন আপনি ওই 55 গ্লাসের পর উৎপাদন করতে যাওয়া মানেই হলো পুরোটা রিস্কে থাকে, আনসার্টেনিটি। ওইখানে ওই লেভেলে 55 থেকে 100 পর্যন্ত কি ঘটবে, আপনি কিভাবে ফেস করবেন, এটা আপনি তো বলো কোনো বড় বড় অর্থনীতিবিদ জানেন। ওই লেভেলটা কখনো ফেস করে নাই মানুষ। বাংলা এখন পৃথিবীর মানুষ ফেস করবে করোনার কারণে, কারণ অলরেডি আমরা সেই লেভেলে চলে গেছি, ইকোনমি ব্রেকডাউনে। ভাই তাহলে এই জিনিসটা করার কি দরকার? আমি কোয়ালিটি ঠিক রেখে আমি কম গ্লাসে বিক্রি করি, সমস্যা কি? আমার কোয়ালিটিটা ঠিক থাক, এতে তো ভাই আমার ট্রাফিক নষ্ট হইতে পারে যদি আমি মানে আপনার জিনিসের মান এই যে খারাপ এই করে যে ফেলি। এই যে এই পয়েন্টে বললাম ট্রাফিক নষ্ট হতে পারে। বিজনেসম্যান কেন প্রফিট করে জানেন? উদ্যোক্তা। এন্টারপ্রেনিয়রশিপের বৈশিষ্ট্যটা কি জানেন? উদ্যোক্তার বৈশিষ্ট্য, সে কিভাবে হলো প্রফিট ম্যাক্সিমাইজ করবে। ওকে, আর হলো একটা ডায়লগ আছে যে উদ্যোক্তা সেইটাই পায় রিটার্ন প্রফিট হিসাবে, যেটা হলো তার রিস্কের রিটার্নটা হলো প্রফিট। আর কিছু কোনো রিটার্ন নেই, টাকার কোনো রিটার্ন হিসাবে না। আপনি রিস্ক নিতেই হবে, ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক। আপনি যদি সেফলি বিজনেস করেন, আপনি মনে করেন 55 গ্লাস বানাইলেন, বানানোর পর আপনার ট্রাফিক চলতেছে, 2-3 গ্লাস বেচার পর হঠাৎ করে একটা মানে রাস্তার পাশে হঠাৎ করে একটা গাড়ি এসে আপনার দোকান উঠাই দিল, আনসার্টেনিটি ঘটনা। তো পরের দিন আপনি কি করবেন? আপনার রাস্তায় বসে যাবেন, তখন আপনার পরের দিনকে ব্যবসা না, বন্ধ করে দিলেন। এখানে ভাই কি আমি বলি, এক একজনের বিজনেস পলিসি তো এক এক রকম। আমি মেবি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম, এক লোক আর কি এরকম মানে বিরিয়ানি বিক্রি করে, তো ওনার মানে একটা টাইম থাকে, নির্দিষ্ট টাইম, কিন্তু ওনার ট্রাফিক অনেক কারণে এর বাইরে উনি কিন্তু মানে সাপ্লাই দিচ্ছে, মানে একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে অফ মানুষ এসে ফিরা যায়, কিন্তু উনি কোয়ালিটি খারাপ করে না। এটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। এখন আপনার যে বললেন টাইম টু টাইম বন্ধ হয়ে যায় বা লোক এসে ফিরে যায়, এই যে ফিরে যাচ্ছে, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে বিজনেসের ক্ষেত্রে। ওকে, সুলতানস ডাইনে আপনি দেখেন, আপনি কখনো যদি ফিরে আসছেন সুলতানস ডাইনে যাইয়া? না না, সুলতানস ডাইনে কতগুলো আছে, শাখা আছে ঢাকার মধ্যে? আমি জানি 4-5টা শাখা আছে মোটামুটি, আমার জানা মতো আরো বেশি থাকে। পুরান ঢাকাও একটা আছে। এখন তাদের ফ্র্যাঞ্চাইজ গুলো এখন কিভাবে হচ্ছে? কারণ তারা বিজনেসটা স্কেল করতেছে, দে আর ট্রাইং টু মেক দেয়ার ব্র্যান্ডস। আর আপনি যার নাম বললেন, আমি হয়তো নাম শুনিও নাই, বাট সুলতান ব্র্যান্ড বলে এখানে সবাই চিনতেছে। কেন? কারণ দে আর থিঙ্কিং এই পার্সপেক্টিভ অফ উদ্যোক্তা, তারা উদ্যোক্তার পার্সপেক্টিভ চিন্তা করতেছে। দ্যাটস ওয়াই দে আর মেকিং দেয়ার ব্র্যান্ডস। ক্লিয়ার ভাই?
মানে আমি প্রথমে বলে নিছি যে ভাই যে বিজনেসম্যান তার ক্ষেত্রে ইকোনমিক কোনো থিওরি কাজ করবে না, যে উদ্যোক্তা তার ক্ষেত্রে সবকিছু কাজ করবে। আপনি বুঝেন ভাই পয়েন্ট অফ ইনফরমেশন কি, নমনীয় বিন্দু কি, মাস প্রোডাকশন কি, জিরো কি, জীবনও বুঝবে না। একজন উদ্যোক্তা এগুলো না বুঝে সে বিজনেস করতে না জানে, না বুঝলেও বেসিকটা জানে যে আসলে কিভাবে কাজ করে, কোন পয়েন্টে আনসার মানে দুর্ঘটনা থাকে, কোন পয়েন্টে থাকে না, কোন পয়েন্টে সে রিস্ক নিবে কি নিবে না। মানে এটা আমরা পড়ছি 4-5 বছর, যে হ্যাঁ আমরা অর্থনীতি পড়ছি, আমরা জানি, এতটা ডিটেলে জানি। But আপনাকে উদ্যোক্তা হইতে হলে শুধু এইটা না, আরো কিছু জানতে হবে। নগর অর্থনীতি জানতে হবে আপনাকে, আরবান আরবান সিস্টেমটা কিভাবে ডেভেলপ করে, আপনার বিজনেস কোন লোকেশনে হবে এটা সেট করার জন্য আপনি যদি আরবান অর্থনীতি না জানেন বা না বুঝেন, তাহলে আপনি বিজনেস জীবনও দাঁড়াবেন এক। ঠিক আছে। আর একটা কাহিনী কি, কিছু জিনিসটাকে কোনো থিওরির মধ্যে থাকে না, কিছু জিনিস এই কোনো থিওরিতে কখনোই পড়বে না। এরকম একটা ঘটনা বলি, আমাদের এলাকায় একটা দোকান আছে, একটা এলাকা ছিল বনমালী গাঙ্গুলি হল, কিনে করবে একটা মেয়েদের হল। তো ওইখানে অপোজিটে, হলের অপোজিটে একটা বড় স্পেস ছিল, নিচতলা দোতলা হোটেল, এরকম করার মতো একটা স্পেস। তো আমি ফার্স্ট ইয়ার থেকে 2016 সালে, 16 সাল থেকে আমি দেখতেছিলাম যে ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল নিচে। রেস্টুরেন্টটা প্রথমে আনলো সিঙ্গারা পুরি টুরি এগুলো বিক্রি করতো, বাট চলতো না, তারা লস দিয়ে চালাইছে। এখন বনমালী গাঙ্গুলির যে প্লেসটা, ওইখানে একদম এই সিঙ্গারা পুরি এগুলো হাই পার চলাতে হয়, হিউজ পরিমাণে চলবে, কোনো রকম চেঞ্জ হবে না। ওকে, গেল, চললো না তাদের বিজনেস। তারা করলো কি, হলের সাথে ট্রেন্ড করে তারা মার্চ করলো কিসে, যে হ্যাঁ আমরা হলের সাথে ট্রেন্ড করলাম, মার্চ করলাম যে আমরা এখন প্রতি সবারই মিল অফার করবো, 2000 টাকায় মিল পার স্টুডেন্টকে। ওকে, যারা হলো বাইরে দিয়ে খাবে ওখানে 2000 টাকা দিলে হবে, বাইরে সব জায়গায় তার 2500 টাকা করে মিল খাইতো, ওখানে 2000 টাকা করে খাইতো। দেন প্রথম প্রথম কিছু খাইলো, বাট তারপর সেটাও চললো না। তারপর তারা দিল আবার চাইনিজ, সেটা তো চলেই নাই। ভাই আমি যেটা বলতেছিলাম, মানে আমি যেটা বলতে চাইছি আপনারে বুঝাইতে চাইছি, সেটা হচ্ছে মানে আমি শুনছিলাম, আমি ইউটিউবে দেখছিলাম অনেক, আমি আমি শুনছিলাম এক মানে ওই যে নাটোরের যে কাঁচাগোল্লা আছে না। হ্যালো ভাই, শুনতেছেন? হ্যালো। আমরা শুনতে হ্যালো। পাচ্ছি। আচ্ছা, আদিত্য ভাই মনে হয় শুনতেছে না। ভাইয়ের বোধহয় নেটের সমস্যা। হ্যালো, হ্যাঁ, তো হ্যালো। আচ্ছা, কামরুল ভাইয়া ভাই, কি আপনি অবস্থা? চলে গেল। পাঠিয়েছেন হোমওয়ার্ক? কামরুল ভাই, জি জি। আপনি কি পাঠিয়েছেন হোমওয়ার্ক? না না আপু, আমার তো এখনো হয় নাই হোমওয়ার্ক, আমার ও আরো আচ্ছা। সময় লাগবে। আপনি ওই ইমেল কি কাইটে দিছেন চ্যাট বক্স থেকে? না না, আমি কেটে দিতে তো পারবো না। আপনি আমাকে পাঠিয়েন ভাই, স্যার বলেছে যে একটা জিপ করে পাঠিয়ে দিতে সবারটা একসাথে। কি কার মেইলে পাঠাবো? ওই যে ভাইয়ার আমার নাম্বারে? মেইলে পাঠাবেন। আমি একটা মেইল দিয়েছি না, শারমিন সুমি ওগুলো তো কোনো 2050। চ্যাটে তো কোনো মেইল আমি নোট করার আগে চলে গেছে।
আচ্ছা আমি আবার দিচ্ছি, ওয়েট। দিয়েছি। অনি আছো? কি রে ভাই, ক্লাসটা কিভাবে ঘুরে গেল নাকি? বুঝলাম না, সব চুপচাপ। সেটাই। আই কুলসুম। হ্যাঁ হ্যালো। আরে ভাইকে দেখাইতেছে কি 40 মিনিট আগে অ্যাক্টিভ ছিল। কুলসুম অনি, বলো। শোনো তুমি আমাকে ইমেইলে পাঠিয়ে দিও হ্যাঁ তোমার হোমওয়ার্কটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পাঠাবো। কাজটা শেষ হলে আমি পাঠিয়ে দিব। ওকে ঠিক আছে। ওকে। আমরা না মেন ক্লাসে মুভ করতেছিলাম। হুম, আর হইলো না। এত ভাই, হাসি এসে গেছে। একা হাসতেছে, কেউ হাসেন না আমার সাথে ভাই। এটাই তো কথা, আপনার এত হাসি আসতেছে কিসের জন্য? সবাই বুঝছেন রাত জেগে আমিও হোমওয়ার্ক করছে, হাসতেছি কিন্তু আপনি স্থির লাগছে না। জানেন, এই কারণে সবার ঘুম হুম, ঘুম চোখ। সবার ঘুম ঘুম। হাসি রাত্রে পাচ্ছে। হোমওয়ার্ক করতে বলছে কে? হ্যালো, আপনার ঘুম আসে না, আপনি তো রাত জেগেছিলেন। হ্যালো। জি স্যার, শুনতে আগাম থেকে পাচ্ছি। ওই জমা যে দিচ্ছি কয়টায়, শারমিন আপু বলেন। হুম, 3টায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। প্রবলেম হয়েছিল নাকি আপনার? এখন হ্যাঁ, ওর ফোন দিছিল অফিস থেকে, আপনাদের 4 ঘন্টা 8 ঘন্টা ক্লাস রেকর্ড দিতে হবে আমাকে, আমি তো সাবমিট করিনি ক্লাস রেকর্ড দিব। আচ্ছা। তো যে পয়েন্টে ছিলাম, তো ওইখানে যখন একটা কেকের দোকান দিছে, আমরা ধরেই নিছি এটা 2 দিনে বন্ধ হয়ে যাবে, বাট মোস্ট অফ দ্য থিং, সেই দোকানটা এখন বরিশালের একটা ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। কেক মানেই এখন ওই দোকান। আর তাদের 4টা ফ্র্যাঞ্চাইজিস আছে, 4টা তাদের 3টা ফ্র্যাঞ্চাইজিস আছে, শাখা আছে। বুঝতে পারতেছেন? সেই লোকেশনে দিয়া যারা মাইর খেয়ে গেল 2-3 বছর যাবত, সেই লোকেশনে একদিন দিয়ে ব্র্যান্ড হয়ে গেছে। তাদের বিজনেস স্ট্র্যাটেজি বলেন, মার্কেটিং ক্যাম্পেইন বলেন, সব আলাদা ছিল। আপনাকে প্রথমে বিজনেস করতে গেলে ফিক্স করতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনি তাদের কাছে রিচ করবেন কিভাবে, মার্কেটিংটা কোন ফেজে করবেন, এবং আপনার প্রোডাক্টটা কি সেই মার্কেটিং ফেজে যায় কিনা। ওকে, আপনি এটা ফিক্স করতে না পারলে কোনো রকম রিস্ক নিতে পারবেন না, তখন রিস্ক রিস্ক পুরো রিস্কটা হাই রিস্ক হয়ে যাবে, রিস্ক নিয়ে কোনো রিটার্ন আসবে না। দেখেন, আমি তাদের সব থেকে একটা বড় ভুল বলি, সেটা হলো যখন তারা স্টুডেন্টের জন্য খাওয়ার ব্যবস্থা করছে পার মিল 2000 টাকা, তখন তারা যদি হলের কিছু নেত্রী থাকে, সেই নেত্রীকে যেটা পার্সেন্টেজ দিত যে তুমি আমাকে 200 স্টুডেন্ট দিবা, একটা হলে মিনিমাম 5-6 হাজার স্টুডেন্ট থাকে, এখানে 200 স্টুডেন্ট যদি সে এসিওর করতে পারতো নেত্রীকে ধরে যে তুমি আমাকে 200 স্টুডেন্ট দেওয়া পার মান্থলি, তোমাকে মান্থলি 5,000 টাকা করে দিব বা 10,000 টাকা করে দিব, বা বলো 20,000 টাকাই দিব, সেই নেত্রী 200 না 2,000 স্টুডেন্ট দিতে পারে। বুঝতে পারছেন? এই কাজগুলো তারা করে নাই, তারা ভাবছে যে হ্যাঁ আমরাই তো নেতা, আমরাই সবকিছু করবো, ওই ছেলে ওই বাচ্চা গুলো, ওই বাচ্চা বাচ্চা মেয়ে তাদের কেন টাকা দেবো, তারা নেত্রী হচ্ছে নতুন। এখন বাইরে আপনি আওয়ামী লীগের নেতা হইতে পারেন, কিন্তু হলের মধ্যে ক্ষমতা হয় না নেত্রী কই। হলের বাইরে ঠিকই ক্ষমতা আছে, কিন্তু হলের মধ্যে কিন্তু আপনার কোনো ক্ষমতা নাই। বুঝছেন? এরকম হলো ব্যাপার। তাদের কর্পোরেট নলেজ কম ছিল, এর জন্য তারা বিজনেস করতে পারে না। একজন উদ্যোক্তার কর্পোরেট পলিটিক্স, কর্পোরেট ট্রিক্স গুলা, এভরিথিং দে শুড নো, না হলে সে জীবনে বিজনেস করে শাইন করতে পারবে না, আজীবন বিজনেস দিতে বন্ধ হয়ে যাবে। বুঝছেন? হ্যালো। হ্যালো। হুম।
এইটাই হলো ব্যাপার। এই জন্য আমরা হলো আননোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, যে আমরা রিস্ক নিব। উই হ্যাভ টু টেক দ্য রিস্ক অফ আনসার্টেনিটি, নিতেই হবে। আর যেহেতু এটা আননোন আছে, কিছু সার্চ ভলিউম আছে, এটাকে ব্র্যান্ডিং করলে কিছু সার্চ ভলিউম গুগলে আরো আসবে, বাড়বে, তখন এটা আরো বেশি প্লাস পয়েন্ট ক্রিয়েট করবে। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, ওই শান্ত ভাই আর কাজী মিজান ভাই এখনো রেসপন্স করতেছে না তো? রেসপন্স করে না এখনো? না স্যার। আচ্ছা স্যার, ওই যে আমাদের যে একটা ইন্টারনেট যে এক্সেল শিটটা ছিল না, ওখানে তো সবার নাম্বার ছিল, আপনার কাছে তো আছে ওটা। হ্যাঁ, আমি ফোন দিলে নেট থেকে বের হয়ে যাবো, সমস্যাটা ওইখানে। আর আজকে আমি ডাটা দিয়ে ইসে কাজ ও করতেছি, মানে তো আমার ওয়াইফাই বাইরে তো। উনি ফোন করবে। সোহান কই? সোহান আছে লাইনে? সোহানও উনি গেছে। তো মনে হয় চলে গেছে। সোহান নাই তো লাইনে। যাই হোক, এখন আচ্ছা, কি আমি করবো? আমি আপনাদের ফোন দিচ্ছি। দাঁড়া, দিচ্ছি। সোহান আবার চলে গেল কেন? জানি, এইমাত্রই তো ছিল। ভাই হোস্টিং এর বিষয়টা কি ঠিক হইছে? কারোটাই তো ঢুকতেছে না। হ্যাঁ, ওটা ঠিক হয় না, এটা আমার প্রবলেম না, হোস্টিং মেইন সার্ভার থেকেই প্রবলেম। আচ্ছা, গতকালকে রাত্রেও ঠিক ছিল। সমস্যাটা শুরু হচ্ছে কখন থেকে? মনে হয় লাস্ট সকাল 12টার মধ্যে, 12টা 6টা। 12টার কাজী পরে। হোসেন ভাইয়ের নাম্বার। আচ্ছা ঠিক আছে। এটা শান্ত, দেখেন কি অবস্থা। তাদের যদি ওয়াইফাই কেটে না, তাহলে তো বিপদ। মাহানের বাসা পুরান ঢাকা কোথায়? মানে একদম ওই চকবাজার ওদিকে না শাখারি বাজার ওদিকে? শাখারি বাজারে এখানে ভাইয়া ট্রেন্ডে। ও, বিরক্ত লাগে না পুরান ঢাকায় এর পরিবেশ, ছোট ছোট জায়গা, এই চিপা রাস্তা? না ভাইয়া, আমার তো এখানেই ভালো লাগে, নিউটন ভালো লাগে না। আমার মামার বাসা হলো আজিমপুর, ওই আগে থাকতো লালবাগের ওইখানে। আমার বিরক্ত লাগতো, এত চিপা রাস্তা, প্লাস পাশাপাশি স্পেস না একটু। তারপরও আমরা তো এখানে আজিমপুরটা ভালো, লালবাগটাও
এদের। হ্যাঁ আসলে জন্ম এখানে তো ছোট থেকে বড় হয়েছি, তো এই এর পরিবেশটাই জন্যই। মনে হয় ভালো লাগে আমার কাছে। এখন আমার হলো জন্ম হলো মফস্বল শহরে এবং খোলামেলা জায়গা, মুক্ত বাতাস, মাঠ, নদীর পার। এখন ওই রকম হঠাৎ করে গেলে পর বিরক্ত লাগে। হ্যাঁ, এইভাবে জীবন ভাইয়া যাপন মিজান কি কিন্তু আসতেছে? ভালোই লাগে আমার কাছে। হ্যাঁ নাহার বলেন কি সাবেন কি বলেন বুঝি নাই। কাজী মিজান ভাই আসতেছে, জয়েন করবে এখন। আর শান্ত শান্তকে ফোন দিচ্ছি। তারপর মাহাম পুরান ঢাকার বিখ্যাত খাবার কি কি? একদিন ইচ্ছা ছিল যে পুরান ঢাকা যাব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবো, কোথায় কি আছে দোকান খুঁজতে খুঁজতে। ভাইয়া ওটার জন্য স্বপ্ন তো স্বপ্ন আপনার রয়ে গেল। নাজিরাবাদের আসতে হবে, ওইখানে আপনি পুরান ঢাকার সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা আরেকটা কথা, সেটা হলো পুরান ঢাকার অরিজিনাল হাজির বিরিয়ানিটা ওটা আসলে কোথায়, লোকেশনটা? মানে নাজিরাবাদে? বাজার বললাম, হ্যাঁ নাজিরা বাজারে যে ইসের সাথে নবাবের সাথে ওই নাজিরা বাজারে আসলে ভাইয়া যে কেউ আপনাকে দেখাই দিতে পারবে। ওইখানে আপনি আবার আচ্ছা পান আজিমপুর দিয়ে পাবেন। রিক্সা ভাড়া কত হয় ওইখানে? রিক্সাতে ভাই যাবে আজিমপুর খায়েন থেকে? না ভাই, হ্যাঁ হ্যাঁ কথা ভাইয়া বলবেন ভাই। যাবে। কেন হাজির বিরিয়ানিটা তো মজার। ভাই আমার জিনিসটা আমার ভালো লাগে নাই। আমার মনে হয় বিষয়টা ওভাররেটেড হয়ে গেছে। আগে কি কেন ছিল ভাই জানি না, আপনার কিন্তু এখন ভালো আমার লাগে কাছে না যেটা মনে কেন? হয় ওভাররেটেড। আমার কাছে তো খুব ভালো বিষয়টা হচ্ছে যে ভাই হাজির বিরিয়ানি শব্দটাকে রান্না করে। হ্যালো, কি বলেন ভাইয়া? না হাজির বিরিয়ানি ভাইয়া কথা শোনা যায় না, কেটে কেটে আসতেছে। হাজির বিরিয়ানি খাইছে একবার। এক একজনের এক একটা ভালো লাগে ভাই। কেউ কলকাতা কলকাতা ভালো বলে, কেউ সুলতান ডাইনেরটা ভালো অন্য বলে। কিছু মতো আজীবন দিতে আরে নেটের কি খারাপ অবস্থা। হ্যাঁ লিফট নিয়ে নিছে, নেট মেরে খুবই বাজে অবস্থা। হুম। শান্ত ভাইয়াকে কল দিছেন আপু? হ্যাঁ কল দিয়েছি, ওর না জ্বর। ও দেখি আসতে পারে, এখন একটু ভালো আছে অবশ্য। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। জি। এটার জন্য হ্যাঁ ভাইয়া ভাই আপনার কথা কথা শোনা আজিমপুর যাচ্ছে থেকে না। নাজরুল ভাবতে কিছু মতো আজীবন দিতে আরে নেটের কি খারাপ অবস্থা। হ্যাঁ লিফট নিয়ে নিছে, নেট মেরে খুবই বাজে অবস্থা। হুম। ভাই ভাইয়ের কথা কিছু বোঝা যাইতেছে না। ভাইয়া ভাই আপনার কথা কথা শোনা আজিমপুর যাচ্ছে থেকে না। নাজরুল ভাবতে
কিছু মনে এক্সপ্রেস কম আসিবান দিতে আরে নেটের কি খারাপ অবস্থা। হ্যাঁ, লিফট নিয়ে নিছে। নেট মেরে খুবই বাজে অবস্থা। হুম। শান্ত ভাইয়াকে কল দিছেন আপু? হ্যাঁ কল দিয়েছি, ওর না জ্বর, ও দেখি আসতে পারে, এখন একটু ভালো আছে অবশ্য। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। জি হ্যাঁ শোনা যাচ্ছে। ভাইয়া শান্তকে ফোন করেছিলাম, ওর না জ্বর এসেছে রাতে। তো এখন একটু ভালো আছেন নাকি, ও জয়েন করতে ঘন্টাখানেকের জন্য জয়েন করতে, তবে বলছে যে হ্যাঁ ওকে, দেখছে। আচ্ছা আসুক। আবার সোহান গেল কই? সোহান আবার সোহানের গ্রুপে মেনশন করেন তো নাহার। আচ্ছা করছে। সজীব গেল কই? সজীব এখন মানে মুনতাসির সজীব, আপনি বলেন যে কেন হলো ওভাররেটেড বলতেছেন হাজির বিরিয়ানিকে? আমার খাই কিন্তু এবার লাগছে মোটামুটি ভালো, একটা স্ট্যান্ডার্ড ছিল, একটা এই অন্যরকম টেস্ট ছিল, অন্যান্য বিরিয়ানির টেস্টটা আসলে আসে হ্যাঁ না। ভাই, এই গতদিন আপনি আসলে বলছেন যে আসলে মানে বনফুল কিংবা হচ্ছে অন্যান্য মিষ্টি খাওয়ার পরে আসলে আপনার ওই বরিশালের কি যেন একটা মিষ্টি ছিল, ওটা খাওয়ার যে একটু অনুভূতিটা, নিতাই হ্যাঁ নিতাই নিতাই, মানে ওটা পরে যে অনুভূতিটা এরকমই আর কি ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, যে সুলতান ডাইন না ঠিক কিংবা আছে, হচ্ছে দুইটা টেস্ট দুই রকম। হ্যাঁ আমি সুলতান ডাইনও খাইছি বা আদার্স বড় বড় ব্র্যান্ড গুলোও খাইছি, বাট এক একটা না এক এক রকম প্যাটার্ন, এক এক রকম টেস্ট অন্যরকম। না, কিন্তু অনেস্টলি আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে যে ক্রেজটা হাজির বিরিয়ানি খাইতে হবে বা মনে করেন হাজির বিরিয়ানির জন্য যে ক্রেজ, আসলে আমি ক্রেজ রূপে মানে ক্রেজকে ভিড় ঠেলে আমাদেরকে খাইতে হয়েছে। আমরা যখন আমি যখন প্রায় যাইতাম আর কি, ভিড় ঠেলে আর কি, মানে সিট পাওয়া যাচ্ছে না, একজন বসে আছে তার খাওয়ার জন্য, তার খাওয়া শেষ হওয়ার জন্য আরেকজন ওয়েট করতেছে, তার খাওয়ার জন্য আরেকজন ওয়েট করতেছে, মানে মানে এই ক্রেজটা আসলে ওটা পাওয়ার কতটুকু যোগ্য আসলে আমার এটা একটু মানে মনে হয়। বুঝছি এই জন্যই তো আপনার ভাইয়া প্রশ্নটা আমরা তো ক্রেজ সুন্দর দিয়ে। করে কিনে বাসায় এনে খাই, রাইট এখান থেকে রাইট বসে খাই না। রাইট, মানে ব্যাপারটা হচ্ছে যে যে ক্রেজটা সে পাচ্ছে আসলে কি সেটা পাওয়ার যোগ্য কিনা, এটা আসলে আমার একটু মনে হয়। এখন এখন আরো বাঙালির স্বভাব ডেভেলপ করা এইটা উচিত, এটা সত্য। না, তারা বাট সমস্যা কি, তাদের যত তারা একটা সমস্যাটা করে কি স্কেল আপ করে, যে আমি একটু কি বললাম যে একটা কিছু স্কেল আপ করা একটা অন্য ব্যাপার, বাট সেই স্কেল আপ করে প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করা এটা সত্যি একটা আরেকটা ব্যাপার। আর সেই এক্সপিরিয়েন্সটা হয়তো হাজির বিরিয়ানি নাই বলে। তাদের ব্র্যান্ড কিন্তু আরো বাড়াচ্ছেও না, মানে ওই একটাই দেখতেছি আমি। আরেকটা আছে, আরেকটা দুইটা শাখা টোটাল ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, একটা আরেকটা জানি কোথায় আছে, মতিঝিলে আছে, একটা মতিঝিলে মতিঝিল। আছে। কোনটা স্যার? আমি জানি না, তবে আছে হাজির বিরিয়ানি, মতিঝিলে আছে। দুইটা শাখা টোটাল বাংলাদেশ। হাজির বিরিয়ানি অনেকগুলো শাখা আছে স্যার। না 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 না, অরিজিনাল দুইটা শাখাই। ভুয়া ভুয়া, ওগুলো সবই ভুয়া। মানে নামটা জাস্ট নিয়ে চলে। না 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 স্যার, শুনেন আমি বলি, একটা মিরপুরে একটা আছে, মতিঝিলে একটা আছে, পুরান ঢাকায় একটা আছে, সাভার একটা আছে, চারটা হচ্ছে ওদের নিজস্ব শাখা। ওই আর চারটা একটা লালবাগেও আছে। মিল হ্যাঁ আছে হাজি বিরিয়ানি, নান্না হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ আছে।
আমি তাজমহল রোডে একটা না পাইছিলাম, বাট ওটা মনে হয়েছে সেটা নকল দেখে। কেনাটা খুবই কঠিন, কারণ হ্যাঁ, ওই যে তাজমহল রোডের একবারে মানে মাথায়, আপনার 2 রোডের মাথায় ভাই মানে খায়া খায়া টেস্ট করেন সংযোগ সড়ক একটা। অরিজিনালটার পুরান সাথে। ঢাকা তার পুরান ঢাকার ওই যে নতুন মানে অরিজিনাল যে ব্রাঞ্চ ওটা হুম। কাহিনী আছে ভাই। হ্যাঁ, পুরান ঢাকার ওই যে অরিজিনাল ব্রাঞ্চ কাহিনী কি যেটা জানেন? সেখানে আমি বলি ওদের এখানে ট্রিক্সটা কি কি আছে, ভাই? এখানে একটা স্টোরি আছে। ওদের হ্যাঁ, ট্রিক্সটা কি ভাই জানেন? ওদের ট্রিক্স হয়েছে হাজির বিরিয়ানি লেখা দেখবেন না ধানমন্ডিতে বা বনানীতে গুলশানে, দেখবেন উপরে সাইনবোর্ডে ছোট করে একটা কোনায় লেখা নিউ হাজির বিরিয়ানি, নিউ লেখাটা দেখা যায় না, কিন্তু হাজির বিরিয়ানি লেখাটা মনে রাইট করেন যে রাইট বড় রাইট করে রাইট আমি লিখে রাখে। রাইট। তাজমহল রোডে যেটা পাইছি সেইটা কিন্তু ওরকম ছিল না, বাট টেস্টটা অনেকটা হাজির বিরিয়ানি কাছাকাছি ছিল তার বোবার অনেকটা। বিরিয়ানি না তার ভাইয়া আমি আপনি ওইটাও কোনো টেস্ট মেলায় করছি, গেলেও তাজমহল রোডের হাজির যেটা। বিরিয়ানির পুরো না মেলা যে সাইনবোর্ড পাওয়া যাবে পাবেন। সেটা জানি। শান্ত একটু বলেন তো কি বললেন, বুঝলাম না। বোবার বিরিয়ানি মোহাম্মদপুরে। বোবার বিরিয়ানি খাই নাই ভাই, মানে ঢাকা যে খুব ওটা কল হচ্ছে ভাই, ইয়েতে ঢাকা গেলে আমার বের জেনেভা হইতেই বিহারি ক্যাম্পে, ইচ্ছা। জেনেভা ক্যাম্পে ভাইয়া, ক্যাম্পে। বিহারি ক্যাম্পে। আমি হলো বিহারি ভাই ক্যাম্পে আমি কি করি? ঢাকা গেলে হলো ফার্স্ট অফ অল ফ্রেন্ড থাকে দুই একজন, দুই একজন ফ্রেন্ড থাকলে ওই টিএসসির মধ্যে ওই ঢাকা ভার্সিটি ক্যাম্পাস এই পর্যন্ত। আমার ওই মামির আত্মীয় স্বজন তো সব ঢাকা ভার্সিটি চাকরি করে, তো ওই জন্য ক্যাম্পাসের বাইরে আর বেরোলে ওই পর্যন্ত। আর একটু দূরে গেলে ভাই সব মোহাম্মদপুর। হয়েছে কি জানেন, সবাই খালি ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করে আর কিছু না ভাই। এই যে এতদিনে যে সুনামটা কামাইছে ওইটাই। ধানমন্ডি এক জায়গায় গেলাম আমি 15-তে, দেখলাম হচ্ছে দোকানের নাম হচ্ছে ভাই লালবাগের ঐতিহ্যবাহী বিরিয়ানি, নাম্বার হচ্ছে মানে একটা কেয়ারি প্লাজা, জায়গার নাম ইউজ করে সে কেয়ারি ব্যবহার প্লাজা করতেছে। তো নিচে ওইটা আছে। ধানমন্ডিতে অনেকই লেখা আছে পুরান ঢাকার বিরিয়ানি, এইটা সেটা অনেক লেখা। আচ্ছা ওরা মাহমুদ, নাম ইউজ একটা করে। কোশ্চেন আর কি জানা ছিল। জি ভাইয়া। আপনার তো মনে করেন পুরান ঢাকা, তাই না? এখানে তো পুরান ঢাকার অনেকে, আমার যেটা আর কি ব্যক্তিগত মতামত যেটা মনে হয় যে ওই প্রতি রমজান মাসে পুরান ঢাকার ওই ইফতারের টা হয় বাজারটা আর কি চক বাজারে, চকের মধ্যে। চকবাজারের ইফতার। রাইট রাইট, লেট মি ফিনিশ। আমার যে মনে হয় জানেন, যারা স্থানীয় লোকাল লোক তারা ওইখান থেকে কোনোদিন ইফতার কেনে না। মানে আমাদের না মতো ভাইয়া, যারা বাইরে থেকে আসে না, না, কেনে না ব্যাপারটা কেন? হচ্ছে ওদের খাবার, কেনে সবাই, কম বেশি কেনে, কিন্তু প্রতিদিন কেনাটা তো সেটা ওদের করা হয় টার্গেটেড না। পিপলরা হচ্ছে কি, মানে আমার যেটা মনে হচ্ছে অনেক ইয়ে করে আমি যেটা বুঝছি যে ওদের টার্গেটেড পিপলরা হচ্ছে আমাদের মতো যারা বাহির থেকে আসে এবং শুনে যে পুরানকার মানে বড় লোকের পোলায় খায় ঠোঙ্গা করে নিয়ে যায়। মানে আমি কয়েকদিন ওখান থেকে নিয়ে এসেছি, মানে এতটাই বাজে রকম মানে ইফতার আমি আমার হ্যাঁ লাইফে ভাইয়া, খাইনি। এই যে বড় ঠিক বাপের আছে? বেটা সুতি কাবাবটা একদম বাকওয়াস, এটা আমরাও খাই না, সেটা সত্যি হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে আসলে ওখানকার বেশি তারা কি এটা হলো ওরা কি ম্যানিপুলেট করে প্রোডাক্টটাকে আপনাদের রাইট ভাইয়া ভাই, আমি অ্যাকচুয়ালি ওটা এটাই ফুটে বলতেছিলাম। গেছে, যার কারণে এটা মানে নাম বেঁচে বেঁচে খায়, ভাই এটার বাট হচ্ছে কি টেস্টটা আমি একদম বলি থার্ড আপনাকে, ক্লাস। আমি যতটুকু জানি, আমি তো মানে যতটুকু জানি হচ্ছে এটার অরিজিনাল রেসিপিটা জানে না এখন অনেকে, যে বানাই তো সে আর কি তো এখন নাই, এখন কয়েকটা হয়ে গেছে ভাই শাখা। না না ভাই, কাজী হোসেন শোন ভাই, ভাই আমি ওই আমি খেলেন কাইটে দিছিল কি আমি আপনার? মুনতাসির সজীব ভাই, জি শান্ত মিজান ভাই, ভাইরও নক করলাম, শান্ত বাজারে ভাইয়ের কোনো রিপ্লাই নাই, মিজান ভাইয়েরও নক করলাম পার্সোনালি, মিজান ভাইয়েরও নক নাই। তারপরে হচ্ছে পুরান ঢাকার স্যার সবচেয়ে আমার বাজার। কি আমার মানে এত গতকাল বড় ইফতারের সমারোহ চক বাজার ছাড়া পুরান ঢাকায় আর কোথাও বসে না। এই জন্য মানুষ পুরান ঢাকার আশপাশের এবং অন্যান্য টাউনের মানুষ কৌতূহল নিয়ে বেশি আসে। আপনার কথা ঠিক আছে, রাইট।
খাবারের কৌতূহল মান নিয়ে আপনি একবার যাবে, মানে আমি ওই যে আপনি কৌতূহল নিয়ে যেগুলা যে একবার যাবে দ্বিতীয়বার যাবে না, বলছেন, তাদের বিজনেসটা নেই। জাস্ট একবার যে ওখানে টেস্ট করবে, দ্বিতীয়বার যাবে না, একবারই করবে। এবং রাইট রাইট হচ্ছে কিছু তাদের কিছু জিনিস বিজনেস পারপাসটা এটাই কিন্তু যে খাবারের এখানে এখানে জাস্ট ম্যানিপুলেট করে, যে আদিত্য ভাই যেটা বললো, ম্যানিপুলেট করে জাস্ট একটা ক্রেজ তৈরি করা, প্লাস হচ্ছে ওদের প্রোডাক্টকে সেল করা। আমার মনে হয় না যে পুরান ঢাকার ওই প্রভাবের পোলায় খায়, সুতি কাবাব, জালি কাবাব, দই বড়া, এগুলো একবার না, খাইছে দ্বিতীয়বার খাবেন। আচ্ছা আরেকটা কথা বলে আপনি শুধু পুরান ঢাকার দোষ দিচ্ছেন যে না, পুরান ঢাকার কিছু কিছু টেস্ট আলাদা ভাই, একদম সম্পূর্ণ ইউনিক আছে। যেমন আমি লাইফে বোরহানি খাইতাম না কখনো, প্রথম যেদিন বোরহানি খাইছি ভাই আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অখাদ্য জিনিস খেয়েছি, বাট বোরহানিটা ওয়ান অফ দ্য বেস্ট বোরহানি ছিল ইন ঢাকার। আর আমি যখন শুটিং ক্লাবে ছিলাম, আমি ন্যাশনাল ক্যাম্পিং এ ছিলাম অনেকদিন, মানে ন্যাশনাল সিলেকশনে ছিলাম একদম ফাইনাল লিস্ট পর্যন্ত। তো দেন ওইখানে তো যে রাঁধুনি আসতো পুরান ঢাকার বাবুর্চি, এবং সে বিখ্যাত বোরহানি বানান অ্যাটলিস্ট বিখ্যাত। তো যেদিন প্রথম মুখে দিচ্ছি ভাই রে, আমার মনে হচ্ছে এর থেকে বিচ্ছিরি খাবার কিছু আর পৃথিবীতে হয় না। বাট when I try for second time, third time, then fourth time ওইটা একটা ক্রেজ হয়ে গেছে, নেশা হয়ে গেছে, বুঝতে পারতেছেন? এখন কিন্তু বোরহানিটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে, মানে আমার কাছে টেস্ট লাগতেছে। ব্যাপারটা এমন, যারা পুরান ঢাকার জিনিস কিছু না, মশলাগুলো এত বেশি বা এত বুস্ট করে, প্রথম টেস্টে ভালো লাগবে না, এটা নর্মাল কথা। ভালো লাগে সেকেন্ড থার্ড বার টেস্ট করার পর, এটা ক্রেজ হয়ে যায় এটার জন্য। যেমন আমরা কিন্তু আমাদের ইফতারির টাইমে কিন্তু স্বাদের যে রেগুলারই ব্যাপারটা, চকবাজার থেকে আনা হয়। আপনি যদি বলেন যে হচ্ছে আল রাজদাক হোটেলের কথা, সেখানকার খাবারের মান এবং হচ্ছে খাবারের টেস্ট, যে একবার যাবে মানে তাকে দ্বিতীয়বার স্বাদের জন্য যেতে হবে, এটা নিয়ে কোনো মানে কথা নেই। মানে আল রাজদাকের কথা তো মানে সবাই জানি মোটামুটি যারা এখানকে আশেপাশে। কিন্তু মানে কিছু কিছু জায়গায় আর কি তাদের ভাই ক্ষুধা লাগছে ভাই, বিরিয়ানি টিরিয়ানি বোরহানি টোরহানির কথা বলতেছেন, ক্ষুধা লেগে গেছে ভাই। আমি সকাল থেকে নাস্তা মাস্তা খাই নাই, ক্ষুধা লাগে না ভাই, সমস্যা আছে আমারও ভাই জিভলায় পানি চলে আইছে ভাই। আলরাজেকের গ্লাসি যেটা পাওয়া যায় সেটা মানে আমার কাছে অন্যান্য সব জায়গা থেকে বেস্ট মনে হয়েছে। ভাই রে, কে ভালো রাঁধতে পারেন, রান্না বান্না করেন, সবাই একদিন দাওয়াত দেন ভাই। এখন কথা তো অন্য কিছু হয়ে গেল, বুঝছেন? ভাইয়া এই যে শান্ত ভাই আর মিজান ভাই দুইজন অসুস্থ মানুষকে টেনে নিয়ে আসছি ভাই, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ সেটা আমি শুরু করতে চাই, পেজটা লোড দিছি কথা বলতে বলতে, নেটের যে আজকে অবস্থা। আর সজীব ভাইয়া, আমি একটা জিনিস বলতে, যে ওই যে বড় বাপের পোলার ওই যে সতী কাবাব, সেটা না মুড়ির সাথে মিক্সড করে, এটা শুধু খাইলে আপনি কখনোই মজা পাবেন না। ওটা মানে মুড়ির যে মজাটা ওটার সাথে মিক্স করতে হবে। সজীব, এই যে সিক্রেট গুলো আছে, ফুড সিক্রেট আছে কিছু, এলাকার ঐতিহ্যবাহী লোকজনই জানবে। ভাই বাইরের লোক কিছু খাইলে হঠাৎ মনে করেন পুরান ঢাকার খাবার দেখবেন পেট নষ্ট হয় তাদের। আপনি যেটা বললেন ওইটাই, 2-3 বার খাইলে ইউজড হয়ে যায় তারা। কারণ আমাদের এখানকার খাবারগুলো অনেক মশলা থাকে ভাই, নানা রকমের মশলা থাকে এবং একটু ঝাল ঝাল রাখার চেষ্টা করে। আমি যখন গেছি আর কি আমার এক ফ্রেন্ডের সঙ্গে চকে বাসা, ওর সঙ্গে আর কি যখন আমি বললাম যে আসলে বড় ওপরে পোলাই খাই, মানে জিনিসটা তো খাইলাম ভাই, এই সব খাওয়ানোর কথা বাদ দেন সজীব ভাই, ক্লাসে ফোকাস করি, ক্লাসে ঢুকি পরে আলাপ করবো অনেক কাজে নিজেদের না ভাই, আমার একটা লাস্ট কোশ্চেন আছে, খাওয়ার কথা তো আইছে, এটা একটু উত্তর দেন ভাই সবাই। আমি একটু বলি, সেটা হলো ভাই সব খাবার বুঝলাম, কোন খাবারে ভাই জিভলায় পানি আসে না, কিন্তু তেঁতুল দেখলে জিভলায় পানি আসে ভাই, আমি এটা বুঝি না ভাই। এটা একটা কারণটা কি সাইকোলজি ভাই, আমি জানি না কেন। লেবু দেখলে আসে না ভাইয়া,
হ্যাঁ লেবুরে ওই চলে আসে। না রে ভাই, যে তেঁতুলের কথা মাথায় মনে করতেছি, জিভলায় পানি চলে আসছে, আচ্ছা, বুঝলি না কিছু। এটা সোহান শুধু ভাই, আমি সোহান কি ভাই বলবো অল্প কথায়? এটা আমার হ্যাঁ জানার বলেন বলেন। ইচ্ছা। আচ্ছা, এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করছে, সেটা হচ্ছে আপনার সামনে যদি কেউ যদি নখে নখ ঘষে, কিংবা হচ্ছে চিরুনি দিয়ে যদি একটা চিরুনি দিয়ে আরেকটা চিরুনিতে যদি একটা ঘষা দেয়, এখানে কিন্তু আপনার শরীরে আলটিমেটলি একটা, মনে করেন, স্টিমুলেশন হয়। তারপর হচ্ছে আপনি একটু জাস্ট খেয়াল করেন জিনিসটা, কেউ যদি আপনার সামনে কাপড় ছেড়ে একটা কিন্তু আওয়াজ হয়, সে আওয়াজটাতে আপনার একটা কিন্তু মানে অনেকের একটা স্টিমুলেশন হয়। বিষয়টা হচ্ছে কি, ওই অম্ল এবং ক্ষারক, মানে ক্ষারক তো আমরা তো জানি, অম্ল এবং ক্ষারক, ওই আমাদের যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা ওই যে সেটাকে মেন্টালি প্রিজার্ভ করে রাখি। তখন হয় কি, ওটা দেখি আমাদের ওই গ্ল্যান্ডটা থেকে অনবরত এক প্রকার হচ্ছে, এটাকে কি বলে, হরমোন আছে, গোনাল্ড হরমোন। এই হরমোনটা নিঃসরণ হওয়ার কারণে আপনার লালাটা অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে হরমোনাল প্লাস হচ্ছে সাইকোলজিক্যাল। আমাদের পিরিয়ডস মেমোরি জমা করে রাখে হচ্ছে আপনার ওই তেঁতুলের স্বাদটা, বিভিন্ন সব খাবারের স্বাদ। আপনাকে যদি এখন বলা হয় চিনির স্বাদ কেমন, আপনার মনে আলটিমেটলি মাইন্ডে চলে আসে চিনির হচ্ছে মিষ্টতাটা। না না সেইরকম সুদীপ ভাই, একমত হইতে পারলাম না। আপনি সিরিয়াস হয়ে গেলেন ভাই, আপনি মেডিকেল টার্মে কথাবার্তা বলতেছেন। না এটা বায়োলজিক্যালি অনেকটা কারেক্ট যেটা বলতেছি, বাট না, মেন্টালি অন্য এই ব্যাপার। জিনিসটা ভাই মানতে পারতেছি না। আপনি যাই হোক ভাই, এখন খারাপ মানা বলেন। লাগবে না, মানা লাগবে না, এখন ক্লাসে ফোকাস করি, আর মানতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। বিরিয়ানির কেস উঠাই দিচ্ছেন ভাই মাথায়, কাল যাই বরিশালে বিরিয়ানি খাইতে হবে, বুঝছে? আরে ভাই, আমার তো ক্ষুধা লেগে গেছে, আপনারা এত খাবারের কথাবার্তা আলোচনা করলেন, এটা সেটা। সোহান ভাই তো গিয়ে ওকে, খাইতে পারেন, সমস্যা তো নাই। আচ্ছা ভাই, আমি আমরা একটু পরে দেখেন ফ্রিজ থেকে মাংস আপনাদের বের করে ওয়েবসাইটে রান্না ড্যাশবোর্ড। করবো। আচ্ছা ওকে, এক সেকেন্ড। আমরা আজকে কন্টেন্ট অপটিমাইজেশন শিখবো, কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেনসিটি, এগুলো দেখবো। ওকে, আচ্ছা আমরা প্রথমে পোস্ট করব, একটা পোস্টে যাইয়া অ্যাড নিও। এই হলো আমার আর্টিকেল, আমার রাইটার দিছে আমাকে, সেইটা আমি এখানে টাইটেলটা নিলাম, বেশি বড় হইতেছে। আচ্ছা ভাই, এক সেকেন্ড, একটু যদি আমি ইন্টারাক্ট করি, সমস্যা হবে? ছোট্ট একটা কথা বলবো। বলেন। আচ্ছা, আমরা যখন আর কি নিউজ পেপারের হেডলাইন লেখা শিখেছিলাম, তখন আর কি আমাদেরকে কিছু, মানে একটা হেডলাইন লেখার জন্য ফর্মুলা দেওয়া হতো। ফর্মুলা হচ্ছে ইনভার্টেড পিরামিড স্টাইল আর কি, এটাকে বলে। ওই ফর্মুলাতে হেডলাইন যত ছোট হবে, কিংবা হচ্ছে অল্প কথায় যত বোঝানো, মানে কিছু বিষয় আর কি আছে, যত ছোট হবে তত নাকি প্রাঞ্জল হয়। মানে এটা হচ্ছে আমাদের ওই নিউজ পেপারের আর কি ভাষায় আর কি। কিন্তু এই ওয়েবসাইটে এরকম কি কোনো রুলস আছে যে নিউজ, মানে আপনার হেডলাইনটা বা কতটুকু ছোট হতে হবে, বা কয় 60 ওয়ার্ডের ক্যারেক্টার, মধ্যে হতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। 60 টু 60 টু 70 ক্যারেক্টার ম্যাক্সিমাম। 60 ক্যারেক্টারই বলে, বাট 70 আমরা অপটিমাইজ করে ইউজ করি if হ্যাঁ necessity। সজীব ভাই, আপনি যেটা বলছেন ওটা মনে হয় ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রে, কারণ ওয়েবসাইটের আপনার হেডিং গুলাও আপনার অ্যাট্রাকটিভ হইতে হয়, যেগুলো আর কি ইয়ের মতো, সিটিআর নিউজ বাড়ে, পেপারের হেডিং এর মতো। হ্যাঁ, মিডিয়াতেও দেখবেন কিন্তু হেডিং গুলো একটু ইন্টারেস্টিং করে, অ্যাট্রাকটিভ করে ট্রাই করে। কিন্তু ওয়েবসাইটের এই সিটিআর বাড়ানোর টাইটেল জেনারেট করার সিস্টেম ও সম্পূর্ণ আলাদা, নিউজ পেপারের মতো না। দেখাই দিচ্ছে আস্তে আস্তে, টাইটেল এসে তো শিখবো আমরা।
ওকে ওকে, যেটা আমরা মুভ করি তাইলে দেখেন আমি টাইটেলটা বসাইলাম, এখানে টাইটেলটা বড় ছিল দেখে আমি পছন্দ করে আমি ছোটটা বসাইছি। ওকে আচ্ছা, যেটা আমি আর্টিকেলটা পুরোটা কপি করে বসাবো। আর্টিকেল বসে গেছে আমার। ওকে এখন আমি আমার এইটা হলো কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, এটা আমি নেব। কন্ট্রোল সি দিয়ে নিলাম, র্যাঙ্ক ম্যাপে ক্লিক করব। এখানে কিওয়ার্ডে এই র্যাঙ্ক ম্যাপে এখানে অ্যাজ ইউজুয়াল আগের মতো দিয়ে দিব 50। আমাদের অনেক জায়গায় অনেক ভুল আছে, সংশোধন করতে হবে। প্রথমে এডিট স্লিপে যাব, টাইটেলটাকে কপি করে দিই, তারা টাইটেলটা দিয়ে দিই। ইউআরএল অপটিমাইজেশন বলছিলাম একটা, পারমালিঙ্ক। এখানে পারমালিঙ্ক মানে হলো ইউআরএল অপটিমাইজেশন, এই দেখেন এখানে লেখা আছে p=384। এই জিনিসটাকে আমরা অন্য লিঙ্কে কনভার্ট করে দেব। ওকে এইখানে কিছু ইউজ করবো, এক সেকেন্ড আমি দেখি। আমাদের চলে আসছে পারমালিঙ্কটা এইরকম করে দেখাই, ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে দেখে, চেঞ্জ হয় না। এটা আমরা ইউআরএলটা এরকম করে চেঞ্জ করে দিচ্ছি, কিওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। এখন আমি মেটা ডেসক্রিপশনে কি কিওয়ার্ডটা অ্যাড করব, কারেকশন। মেটা ডেসক্রিপশন আবার এমটি, এখানে কিছু মেটা ডেসক্রিপশন নাই, কিন্তু এমটি এটা, এটা প্রথম থেকে কিছু দিয়ে নিছে। আমি কিছু ইউজ করব, দেখি কি আছে। কারেক্টিভ সিনোনিমাস উইথ মুভিস। আচ্ছা আমি দেখি কসমেটিক্সটা কোথাও পাই কিনা। ওকে আমি পাইছি, প্রথমে নাই, আমার বাস দিব। ওকে আমি এখান থেকে এতটুকু নিলাম, আমি এটা মেটা ডেসক্রিপশনে বসাই দিলাম। এটা জাস্ট শর্টকাটে করার জন্য নিচ্ছি, বাট এটাকে অনেক মডিফাই করে লিখতে হয়। আমার দেখেন স্কোর গ্রো করতেছে এক এক করে। সেভ ড্রাফট করি, আমি এটা পাবলিশ করবো না, জাস্ট ড্রাফটে ফালাই রাখতেছি আপনাদের দেখানোর জন্য। লাইভ ওয়েবসাইট তো পাবলিশ করলে বিপদ হয়ে যাবে। দেখেন আমাদের লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে না, দেখেন লিঙ্ক চেঞ্জ হয়েছে। লিঙ্কে কসমেটিক্স আছে, কিওয়ার্ড টাইটেলে আছে, মেটা ডেসক্রিপশনে ঢুকে গেছে কসমেটিক্স। ওকে এই হলো আমাদের এই জিনিসটা, এই যে এই দেখেন, এই যে দেখাচ্ছে প্রিভিউ দেখাচ্ছে, গুগলে এটা এরকম জাস্ট শো করবে। ওকে এটা পারমানেন্ট। পাশে এটা কি মোবাইল এরিয়া, মোবাইল আর ওটা? হ্যাঁ ও আচ্ছা, মোবাইল ভিউ এটা না? আর ডেস্কটপ ভিউ। ও আচ্ছা এইটার মতো হলো, আমি স্কোর করলাম এখান থেকে 57। এখন দেখি আমি নিচের দিকে নামবো, আর এখানে ভুলগুলো দেখাতে থাকবো যে আমি কি কি ভুল করছি। এখানে বেসিক এসইওতে আমার কি মিস্টেক আছে, একটা এরর আছে, ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। মানে আমার প্রথম 300 ক্যারেক্টারে কোনো ফোকাস কিওয়ার্ড অ্যাড করে নেই, কসমেটিক্স ওয়ার্ড অ্যাড করে নেই। এখন আমার এটা অ্যাড করতে হবে, এটা পড়তে হবে।
Check correctly synonyms with ladies and the billions of dollars spent by ladies on ভাই কিওয়ার্ডটা কি আপনি দেন নাই ফোকাস কিওয়ার্ডটা রাইটার রে যারা দিয়ে লেখাইছেন এক আরে কথা রাইটার তো থার্ড ক্লাস রাইটার। আমি বুঝতে পারি নাই আগে, এই টাকটা খাওয়ার পরে তো আমি শিখছি কিভাবে রাইটারকে ফ্রেম করতে হয়। জি 2,000 ভাই। টাকা নষ্ট করার পরে ভাই আমাদের ওই ভিডিওতে দিয়েন ভাই রাইটারের জন্য। রাইটারের ওই যে জন্য না, বলছিলেন ট্রিক্স। হ্যাঁ ওইটা আমি একটা ক্লাসে সবাইকে দেখাই দিব, একদম পুরো ক্লাস ওকে আর্টিকেল উপরে। আর ইংলিশ স্যারকেও বলে দিচ্ছি, ইংলিশ স্যাররা আপনাদের শিখাবে। ওকে, তাহলে তো আরো ভালো হয়। হ্যাঁ ইংলিশ স্যারের তো সিস্টেম অন্যরকম, বুঝছেন না? আপনারা শিখতে হবে এসইউ, মানে ইংলিশ স্যার শিখাবে আর্টিকেল কিভাবে লিখতে হয়, আর আমি শিখাবো সেই আর্টিকেলটাকে এসইউ ফ্রেন্ডলি কিভাবে বানাইতে হয়। ওকে, আর আপনি যদি এইরকম থার্ড ক্লাস আর্টিকেল দেন, আপনার কাছে দ্বিতীয়বার কেউ আর্টিকেল দিবেন। আমি ওই রাইটারকে ব্লক দিয়ে রাখছি, মেজাজ খারাপ হয়ে গেছে। পরে যখন বুঝছি যে হয়তো রিভিউ দেন নাই। রিভিউ না, ওরা অফলাইন থেকে নিছিলাম, একটা গ্রুপ থেকে। তখন তো জানতাম না যে এত কাহিনী আছে। এটা এএমজি বাংলাদেশ গ্রুপ আছে, এখান থেকে নিছি। যাই হোক, গ্রুপ অফলাইনে ম্যাক্সিমাম গুলো এরকমই হয়, আমি শুনছি। আর আগে অনেকগুলো ইয়াও শুনছে, কমপ্লেন শুনছি। এখন যাই হোক, আমি এটা মেইন কাজে ফোকাস করি। সেটা হলো আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ দ্য কন্টেন্ট। এখন আমার এখানে প্রথম 300 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড টানতে হবে। তোমার প্রথমে এটা ধরি সিনোনিম, এর মধ্যে স্মার্টলি ঢুকাইতে হবে কিওয়ার্ডটা। দেখি, বাই স্পেন্ডিং বাই লেডিস অন বিউটিফাইং এজেন্টস টু দেয়ার ম্যাগনিফাইং remainders. Beautifiers are significant pieces of ladies' life that understand improving components, parts, all society. In my push to test history and uncover the sentiment among ladies' beauty care products. Ladies and beauty care products or cosmetics. এত কমপ্লিকেটেড লেখছে, হ্যাঁ কেউ অডিয়েন্স পড়লে তো মানে বলদ হয়ে যাব। সেইটাই তো, ওনার ওয়ে অফ টকিং তো ন্যাচারাল না। ওয়েবসাইট থেকে পালাইবো মানুষ এটি পড়লে। সেটা আমি আর্টিকেল এই জন্য তো নতুন করে লিখাবো। এই দেখেন, অল গুড। ওকে, তার মানে আমি ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলছি। ওকে, কন্টেন্ট ইজ 965 ওয়ার্ড লং। এটা 1000 ওয়ার্ড করা উচিত ছিল, তাহলে গ্রিন হইতো। ওকে, এটা না কিছু এফিকিউ অ্যাড করলে এটা বড় হয়ে যাবে। বেসিক এসইও না কমপ্লিট। দেখেন, এখন আমার এডিশনাল এরর, 5টা এডিশনাল এরর আছে। ওকে, এডিশনাল এরর যাওয়ার আগে আমি একটা টাইটেল রিডেবিলিটি চাই। এটা আরেকটু বেটার হবে। যে সজীব ভাই যেটা বললেন টাইটেলের কথা, দেখেন, ফোকাস কিওয়ার্ড ইউজড এট দ্য বিগিনিং অফ এসইও টাইটেল, গুড সাইন। Your title doesn't contain a positive or negative statement. Your title doesn't contain a power word. Your title doesn't contain a number. এখন আমি এখানে একটা নাম্বার অ্যাড করতে পারলে খুব ভালো হবে। কসমেটিক্স হিস্টরি ওয়ার্ল্ড ওয়াইড সিন্স 16 বানানটা ভুল লিখতে পারে, দেখে পাঁচ কি ভুল লিখছি। সেঞ্চুরি ভাই বলেছে। আর স্পেলিং এ বহুত ঝামেলা করে। দেখেন, এখানে কিন্তু একটা ঠিক হয়ে গেল, একটা চলে গেছে। ওকে, এখন your title doesn't contain a positive or negative word. Okay, cost এইটা কি?
আইকেসি ওয়ার্ড দিতে হবে কমপ্লিট 13টা। হ্যাঁ কমপ্লিট। আমি এটা অর্গানিকলি বসাই দেখি আরো একটু স্মার্ট করা যায় কিনা, যে কসমেটিক্স হিস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যামেজিং। অ্যামেজিংটা হচ্ছে না, এটা যাচ্ছে না কিন্তু এই ওয়ার্ড ক্যারেক্টারের সাথে, বাট আমার এটা ফিল হয়ে গেছে। এখানে আরেকটু স্মার্ট করতে হবে, কসমেটিক হিস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড সিন্স 16th সেঞ্চুরি। তো যেহেতু অ্যামেজিং যাচ্ছে না, অ্যামেজিং এর জায়গায় কি ইউজ করা যায় সিমিলার হয়? এক্সট্রাঅর্ডিনারি হ্যাঁ দেন সরি, ভাই। বললাম না পজিটিভ এক্সট্রাঅর্ডিনারি যাবে না একসাথে। মানে একটা পজিটিভ ওয়ার্ড লাগবে না, পজিটিভ অথবা নেগেটিভ। আচ্ছা আমি একটা বলি, আমি নেগেটিভটা ইউজ করি। ওকে গুড। দেখেন, দ্য ডার্ক সিক্রেট অফ কসমেটিক হিস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড সিন্স 16th সেঞ্চুরি হলো আমার টাইটেল। আইকেসি হলো সজীব, মুন্তাসির সজীব। জি ভাইয়া। ওকে, এখন এই টাইটেল যে কোনো কেউ দেখলে তার মাথা খারাপ করে দিলে কসমেটিক্স কি ডার্ক সিক্রেট ছিল। এটা আমি কিন্তু এমনি লিখলাম জাস্ট আপনাদের এটা এই যে এসইউটা ফিল আপ করার জন্য, বাট এটাকে রিসার্চ করা যায়, সেই রিসার্চ সিস্টেম শিখাই দেবো টাইটেল এসইউ বলে। ওকে গেল, এখন আমার এইখানে সব ফিল আপ হয়ে গেল। ওকে, টাইটেল রিডেবিলিটিতে নেক্সট আমি কন্টেন্ট রিডেবিলিটিতে এখানে কি ভুল করছি আমি, at least one paragraph is long, consider using short paragraph. You are not using rich media like image. Okay, আমি এখানে ইমেজ অ্যাড করি না, দেন আমি I have to add a image. আমি ইমেজ অ্যাড করতে একটা প্যারাগ্রাফের পর আমার প্যারাগ্রাফটাকে আমি কাট করি, নেক্সট প্যারাগ্রাফটাকে বড় করে ফেলি। গ্রামারেরও কি পরিমাণ আছে রে ভাই, গ্রামারটা বন্ধু স্যার চেক কোনটা করতে কোনটা হবে। ক্লিক করছেন স্যার, এটা একটু যদি মেনশন করেন না তাহলে ভালো হয়। এইটা এইটা জাস্ট আমি এমনি করলাম, এটা আপনাদের দেখার দরকার নেই, যেটা দেখার হবে সেটা করে দেব। ওকে, এখন এইখানে আমার চাচ্ছে কি একটা ইমেজ, আমি রিচ মিডিয়া ডাটা বা ইমেজ ইউজ করি না এখানে, বা ইমেজ বা ভিডিও। এখন আমি একটা ইমেজ ইউজ করবো আর্টিকেলে, আর্টিকেল শুরু হয়েছে তো আমি শেষের দিকে একটা ইমেজ ইউজ করবো। এখানে এটা যে কোনো প্যারা, এই প্যারাটা ইমেজ ইউজ করবো। যখন আপনারা এইখানে যেটা দেখেন, এইখানে স্পেসে যখন রাখবেন এটা প্লাস চিহ্ন আসবে, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা দেখছেন? জি স্যার। প্লাস চিহ্নতে ক্লিক করব আমি, তারপর আমার আসবে ইমেজেস, এখানে ক্লিক করব, এখন আপলোড করব। আপাতত যে কোনো একটা ইমেজ আমি নিতে পারি, নেওয়া যায়। আমি ধরেন এইটা নিলাম, টাইম লাগবে, এটার অবস্থা 12টা তো, এখন এই তো আস্তে আস্তে বাড়তে থাকবে।
আচ্ছা, এটা ফাঁকে কাজ করবে। এই ইমেজ যখন আপলোড করবো, ইমেজ আপলোড শেষ হলে ইমেজের উপর এটা ক্লিক করবো, এরকম এখানে এই সেটিং এ ক্লিক করে নেবো আগে। ওকে, নাইলে মাঝে মাঝে আসে না। সেটিং এ ক্লিক করে ইমেজ কি বেশি বড় হয়ে গেছে? ঠিক আছে, ওকে, ইমেজের উপর ক্লিক করে অল্টার ট্যাগটা অ্যাড করে নিব। ওকে, অল্টার ট্যাগে আমাদের কিওয়ার্ড বসাইতে হবে, মানে লা 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 লা। সোহান ভাই মাইক অফ করে গান গাওয়া শুরু করছে খুশির খেলায়। The Western History of Cosmetics. The Western History of Cosmetics. তাহলে এটাকে আমরা দেখেন, এটা আমাদের নর্মাল ওয়ার্ড ছিল। যখন আমি এটাকে ক্লিক করব, দেখেন এখানে একটা আছে প্যারাগ্রাফ, মানে এটা প্যারাগ্রাফে দেওয়া। এটাকে আমরা ক্লিক করে চেঞ্জ করব, চেঞ্জ করে হেডিং ট্যাগ, হেডিং এ ক্লিক করব, আর এটা H2 তে দিব। H2 তে আমরা হেডিং ট্যাগ কোথাও H2 তে দিই, এরপর আর দরকার নাই। যেই আমরা হেডিং ট্যাগটা দিলাম, আমাদের স্কোরটা বেড়ে কত দাঁড়াইছে দেখেন, আসছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিং ট্যাগ, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য ইমেজ অল্টার ট্যাগ, 71 হয়েছে স্কোর। ওকে, গ্রেট। কিওয়ার্ড ডেনসিটি ইজ 6.62, মানে আমি মাত্র 6 বার ইউজ করছি। দেখেন 6 বার, এটা 9 বার ইউজ করা উচিত। তো 9 বারের মতো, মানে লেস দ্যান 1 সাজেস্ট করতেছে। এটা গ্রিন করতে হবে। গ্রিন করার জন্য আমার কি করতে হবে, কিওয়ার্ডটা আবার একটু ইউজ করতে হবে, কোথাও স্মার্টলি ব্যবহার করতে হবে। আমি একটু কিওয়ার্ডটা সার্চ করতে কোথায় কোথায় লিখছি, কিভাবে অ্যাড করা যায় দেখি। কসমেটিক্স, কসমেটিক্স, দেখেন কোথাও ঠিক মতো কিওয়ার্ড ইউজটা পর্যন্ত করে না। ওকে, আচ্ছা, আমরা একটা স্মার্ট মুভ করি, কিছু এফএকিউ অ্যাড করি কসমেটিক্স দিয়ে, দেখি গুগল থেকে সার্চ করে বের করি কসমেটিক্স সার্চ। এইটা এই আর্টিকেল লেখানোর পরে আমি বুঝছি যে শালারা কি পরিমাণ বাসটা দেয় রাইটাররা। জি ভাই।
দেন আমি চিন্তা করছি যে ওরা আমি এমন ভাবে ফ্রেম করে আটকাবো এর বাইরে আর্টিকেল লিখলে পেমেন্টই নাই, এর জন্য আপনাদের সিস্টেমটা শিখাই নিচ্ছি। এখানে এই দেখেন এফএকিউ চারটা নিলাম আমি, সব থেকে বেশি আজ করে প্রশ্ন, এটা পেস্ট করে নিয়ে নিলাম, গুগলের ফরম্যাট থেকে যেতে পারে। আমি এখানে সুন্দর করে অ্যাড করে দেবো। আমার 1000 ওয়াট থেকে কিছু কম ছিল না, মনে আছে? জি ভাই। এখন আমি এইখানে অ্যাড করবো সেটা এফএকিউ হিসাবে। এফএকিউটাকে আমি সবসময় H2 ট্যাগে রাখবো, আর কোশ্চেন গুলোকে সবসময় H3 তে রাখার চেষ্টা করবো, আর অ্যান্সার গুলোর H3 অথবা প্যারাগ্রাফ। কিছুটা ফ্যাসিলিটি পাবেন এসইও ক্ষেত্রে। আমরা এখানে অ্যান্সার গুলো লিখলাম না, দেখেন আমাদের কিওয়ার্ড ডেনসিটি ফুল হয়ে গেছে, 10 বার ইউজ করছি 1.10, কিন্তু এগুলা গুগল আমাদের কোনো স্পেলিং ধরবে না। কেন জানেন? এগুলা এফএকিউতে ঢুকেছি, এফএকিউতে আমি একটা কিওয়ার্ড 10 বার ইউজ করতে পারবো। এই হোয়াট আর দ্য কসমেটিক্স, এখন এটা অ্যান্সার লিখতে দেখেন এখানে যে অ্যান্সারটা লিখছে, অ্যান্সারের মধ্যে কয়বার কসমেটিক্স আছে, কতটা ওয়ার্ডের মধ্যে? 24, 25, 26, 27, 28, 29, 30, 30 ওয়ার্ডে 2 বার ইউজ করতেছে। ডেনসিটি কথা চিন্তা করছেন, 30 এ 2 বার হলে 100 তে কয়বার হয়? 100 তে হবে 6 বার। তার মানে আপনার এখানে ডেনসিটি হলো 10%। আমি যখন এফএকিউ অ্যাড করব তখন 10% ডেনসিটি হলো ডাজন্ট ম্যাটার, কারণ গুগল এইটাকে জিরো ফিচার র্যাঙ্কিং দিচ্ছে, ফিচার করছে এইটাকে। কোনো একটা ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে এটা নিচ্ছে canada.ca। তো যেহেতু গুগল ফিচার করতেছে তার মানে এটা অ্যালাউড, বুঝতে পারছেন? এই এফএকিউ হলো র্যাঙ্কিং এর একটা সিক্রেট। আমি যতবার স্মার্টলি কিওয়ার্ড করতে পারবো তত আমার ভালো। এখানে আমি অ্যান্সার লিখতে গেলে আরো 2 করে ইউজ হইতো, 4টা প্রশ্নে অ্যাটলিস্ট 8-10 বার লিখতে পারতাম, আর এখানে আরো 4 বার তো আছে। কয়বার? 12 বার। পুরো আর্টিকেলে যতগুলো আমি লিখতে পারি কসমেটিক শব্দটা 1000 ওয়ার্ডে, 5টা এফএকিউ থেকে বেশি লিখতে পারবো সেই অনুপাত, বুঝতে পারছেন? ভাই এটা অ্যানসার এইভাবে দিয়ে দিব যে যার দরকার সে গুগলে যায় সার্চ করে নেয়। না, এরকম দিব না। আমরা দিতে পারি কি জানো, যে মনে করেন এইখানে আমরা হেডিং দিয়া if you need you can go to Google and search it, তাহলে পেনাল্টি খাবে। ওকে, আপনি মনে করেন এইখানে এত ঠেকা কেন? কেউ কি একটু কষ্ট করে সার্চ করে নিতে পারবো না? তাহলে আপনার ওয়েবসাইটে আসবে কেন? সেবার ঠেকা কেন? আচ্ছা আপনি দেখেন এইখানে আমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে দিলাম, মনে করেন এখানে 1 নাম্বার দিয়ে আমি কি করলাম, এখন আমি এফএকিউতে লিখলাম যে হোয়াট ইজ কসমেটিক্স, আমি অ্যানসারে দিলাম প্লিজ you can find it on Google. Now for details, please Google it. Please read it from our caption 1. 1 লিখলাম, ঠিক আছে? 1 লিখে করলাম কি, এইটারে উপরে উঠবে আবার, বুঝতে পারতেছেন? এরকম করে ইউজ করতে পারি আমরা। বাট আমরা এটা এফএকিউ দিব, যেহেতু আমাদের কিওয়ার্ড মারতে হবে, আমাদের লিখতে তো সমস্যা নাই। সমস্যা আছে কোনো? আমাদের তো র্যাঙ্কিং। দেখেন আমরা এখান থেকে সেট করলাম যে 45, আমরা মোটামুটি সবগুলো সেট, 5টা রেট থেকে 3টা রেট হয়ে গেছে, কিওয়ার্ড ডেনসিটি ঠিক করছি।
ইউআরএল ক্যারেক্টার 45 মানে ইউআরএলটা 45 ক্যারেক্টার লং, ঠিক আছে। এখন ইনবাউন্ড আর এক্সটার্নাল ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক বসাইতে হবে। ওই যে কালকে বলছিলাম একটা ইসরায়েল মাসের দেখাইছিলাম, মনে আছে? বলেন ভাই লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কটা কি, আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্কটা কি? ওকে, এখন এইখানে আমরা এই যে ডাটাগুলো লিখছি এগুলো আমরা পাচ্ছি কোথায়? একটা রেফারেন্স দিব যে হ্যাঁ আমরা এইখান থেকে ডাটা নিতে পারি বা এটা এইখান থেকে আসে। ওকে, এখন আমরা ডার্ক সিক্রেট অফ কসমেটিক্স, কসমেটিক্স ডার্ক সাইট উইকিপিডিয়া। আমরা উইকিপিডিয়া থেকে দেখে কোন আর্টিকেল আছে হিস্ট্রি অফ কসমেটিক্স। আচ্ছা, হিস্ট্রি অফ কসমেটিক্সটা মেরে দিলাম, এখান থেকে কপি করব লিঙ্কটা, আর এখানে যে লিখলাম দ্য হিস্ট্রি অফ কসমেটিক্স। ওকে, এইটাকে আমরা এই দেখেন এটা সিলেক্ট করব। এটা আমি কি টাইটেল নিয়েছি? হিস্ট্রি অফ কসমেটিক্স উইকিপিডিয়া। এখন এইটাকে আমরা সিলেক্ট করব, এতটুকু সিলেক্ট করব, পরে এখানে একটা দেখেন পিনের মতো চিহ্ন আছে, অ্যাড লিংক, এটা ক্লিক করব, ক্লিক করে এটা পেস্ট করে দেবেন। ওকে, আর এই যখন আমরা একটা লিংক দিব অন্য পেজকে, উইকিপিডিয়া হোক আর যে হোক, তখন এই লিংক সেটিং এ গিয়ে আমরা এটা ওপেন এ নিউ ট্যাব, যাতে এটা ক্লিক করলে অন্য ট্যাব ওপেন হয়, এটা করে এটাকে এন্ট্রি করে দিই, আমাদের লিংক বসে গেল। ওকে, দেখেন একটা উইকিপিডিয়ার জাস্ট রেফারেন্স করছি, দেখেন একবার 81 হয়ে গেছে, এখানে সবগুলো ফিল আপ। ডু ফলো লিংক দিছি, আর এরর আছে শুধু একটা। ভাই কি করলেন? ওইখানে লিংকটা বসায় রাইট ক্লিকে মানে রাইট বাটনে ক্লিক করলেন, তারপরে এখানে ওপেন অন নিউ ট্যাব। হ্যাঁ, নিউ ট্যাব, নিউ ট্যাব। ওকে, দেন এটাকে এন্টার করে দিলাম, ব্যাস। এখন এইখানে আমার 81 স্কোর উঠছে, 81 উঠা মানে গুড, আমার আর দরকার নাই। তারপর আমি একটু দেখি যে একটা এরর আছে, একটা এরর মডিফাই করা যাবে। উই কুডন্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিংক। এখন এই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে একটা ইন্টারনাল লিংক দিতে হবে, একটা পেজ থেকে আরেকটা পেজ ইন্টারনাল লিংক। ওকে, এখন আমি লিংক মেরে দেই, প্লিজ বানানোর কি দশা, এখন ব্লগ পেজ লেখলাম। এখন আমাদের ব্লগ পেজটাকে এই ব্লগ যেটা আছে, এই ব্লগের লিংকটা আমি নেই। ভাই এত বুদ্ধি আপনার মাথায় কই থেকে আসে ভাই, যে ফাটফুট ধরে ফেলাইতেছেন যে কোন জায়গায় যে কোন কথাটা লিখবেন। বাইরে এটা এক্সপিরিয়েন্স, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলে হবে। কাজ যেটা প্রবলেম ওইটা ওই জায়গায় যে কোন জায়গায় লিখতে বললে এখানে এনে দিতে কপি করব। ওকে,
হ্যাঁ, এটা বস শিখাইছে। আর এইটাকে আমি এখান থেকে নিউ ট্যাব করবো না, কারণ এটা আমার পেজ, আমার পেজে যেটা থাকবে সেটা আমার পেজেই থাকবে। এটা এন্ট্রি দিয়ে দিব, ব্যাস 87 উঠে গেছে, দেখছেন? সব ফিল আপ, অল গ্রিন। এখন এইখানে একটা মিস্টেক আছে, এইটা ফিক্স করতে গেলে এসি একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে, দরকার নাই। বলো না ওভার অপটিমাইজ করবো না আমরা, আমাদের স্কোর হলো 70 থেকে 85 অপটিমাল, এরপর করলে ওভার অপটিমাইজ হয়ে যায়। ওভার অপটিমাইজ করা বিপদ। ওকে, আমাদের আর্টিকেলের সব কাজ শেষ, এখন এটা পাবলিশের জন্য রেডি। আমি তো যেটা পাবলিশ এরকম করবো না ইন্টারনাল এটারে লিংকে আরেকটা দেওয়া যাবে না ভাই চাইলে? দরকার নাই তো, ইচ্ছে করলে আপনি 100টা দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটার উপর ডিপেন্ড করবে ডিএপি এর উপরে। মানে এই যে একটা internal লেখা link তো দিলেন না, বারবার এটা দরকার নাই। যদি আমি আবার ধরেন যে আপনি তো 5টা কোশ্চেন দিলেন না এফএকিউ, ওটার নিচে যদি আরেকবার যায় দেই আবার যে প্লিজ রিড ইট না 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 অন না, আওয়ার 5টা দিতে ওয়েবসাইট। পারবেন না, তখন স্প্যামিং ধরবে। ভাই ডিএপি আছে তো, আপনি যে একটা ইন্টারনাল লিংক করলেন না, এটা পজিটিভ ডিএ ক্রিয়েট করবে, আবার 5টা করেন তখন নেগেটিভ ডিএ, স্প্যাম স্কোর বাড়তে থাকবে। ডিএপি এর খেলা তাকেই বুঝাইছি, মনে আছে? হ্যাঁ, এই ইন্টারনাল লিংকের কারণে ডিএ বাড়ে। ওকে, দেন গেল আমার, এইটা আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমার এসইওর কাজ শেষ, র্যাঙ্ক ম্যাথের। এসইওর পরও না টুকটাক আরো কিছু কাজ থাকে। ওকে, তো এইখানে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলে এই ডকুমেন্টে আপনাদের ব্লক করা থাকবে, ডকুমেন্টে আসবেন। ডকুমেন্টে আসার পর দেখবেন পারমালিংকটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পারমালিংকটা ঠিক আছে। দেখেন আমি চাইতেছি এইরকম, এই লিঙ্কটা চাচ্ছি। ওকে, তার মানে এটা ঠিক আছে। ওকে, দেন ক্যাটাগরিজ, আমার ক্যাটাগরিজ নাই করা, কারণ এটা আমি অন্যভাবে সিএসএস করে ক্যাটাগরিতে ফালাইছি, এটা আনক্যাটাগরিজ করা ছিল। এটাকে আপনারা ব্লগে সিলেক্ট করবেন। যখন এটা ব্লগ সিলেক্ট করেন সবকিছু ব্লগ পেজের মধ্যে ঢুকবে, আর্টিকেল গুলো। ব্যাস, এটা আমি বন্ধ করে দিছি, আপনারা অন করে দিবেন ব্লগে। ওকে, দেন ফিচার ইমেজ, এখানে একটা ফিচার অ্যাড করব। দেখেন আমি যখন ওয়েবসাইটে ব্লগ পেজে ঢুকলাম, দেখেন এইখানে এই যে ইমেজ গুলা শো করতেছে, দেখতে পাইছেন? এই যে ইমেজ গুলা, এই যে ইমেজ গুলা, এগুলো হলো ফিচার ইমেজ, এটা থাম্বনেলের মতো ইউটিউবে। ওকে, ক্লিয়ার? এখন এই ফিচার ইমেজটা আমরা অ্যাড করব এখানে। ওকে, এখানে ক্লিক করব, এখানে একটা ফিচার সেট করব। তো আমার মিডিয়া লাইব্রেরিতে কিছু ইমেজ নেওয়া আছে, সেখান থেকে আমি ইউজ করে দিই। যেমন মনে করেন আমি এই ইমেজটা নিতে চাচ্ছি এখানে, বা এই ইমেজটা নিলাম, এইটা নিলাম। দেখেন এখানে অল্টার ট্যাগ বসানোটাই বসাই দিবেন ভালো মতো করে। অল্টার ট্যাগ, অল্টার ট্যাগটা হবে কি আপনার যে এটা লেখেন যে হোমমেড কসমেটিক্স। এরকম টাইটেল রাখা যাবে না, দেখেন এইরকম টাইটেল রাখা যাবে না, এইটার জায়গায় অল্টার ট্যাগটা বসাই দেন। সেভ ফিচার ইমেজ, এটা ক্লিক করেন। একটু লোড নিবে।
এখন হলো ফিচার ইমেজ এসে গেছে। ফিচার ইমেজটা আর তো ভাই এখানে তেমন যে ব্লগের যেটা থাকবে মানে যেই আর্টিকেলটা থাকবে ওই রিলেটেডই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফিচার ইমেজ সেট করে দিলাম। এখন দেখি স্যার এটা দেখতে কি রকম দেখাইলো। হ্যাঁ বলেন। স্যার ব্লগের পর স্যার ফিচারের জন্য কি করেছিলেন স্যার একটু বলবেন? নেট স্লোর জন্য স্যার আপনার ব্লগের কথা। পরে ফিচার ইমেজে স্যার ওই যে ব্লগের পর, হ্যাঁ হ্যাঁ, ওকে ফিচার মানে ইমেজের জন্য ফিচারটা কিভাবে এখানে সেটিং একটা অপশন থাকবে র্যাঙ্ক ম্যাথের পাশে, দেখেন আছে, হুম, এটাই ক্লিক করব। দেন এখানে ব্লক, আপনাদের এখানে ব্লক সিলেক্ট করা থাকতে পারে, সেটা ডকুমেন্টসে ক্লিক করে নেবেন। মানে দেখেন যেটা সিলেক্ট করা থাকবে সেটা নিচে নীল একটা হিসেবে থাকবে, ডকুমেন্ট সিলেক্ট করবেন এখানে ডকুমেন্ট। ওকে দেন আস্তে আস্তে নিচের দিকে নামবেন, তখন দেখবেন ক্যাটাগরি আছে অপশন, ক্যাটাগরি আপনারা ব্লক সিলেক্ট করবেন এখানে। মানে এখানে আনক্যাটাগরাইজ তো আমার এটা অন্যভাবে না আছে, মানে পোস্ট হিসেবে ডেভেলপার করে দিচ্ছে আমি বলছিলাম দেখে। আর এখানে ফিচার ইমেজ, এটা ক্লিক করলে আপনি এটা ইমেজ নিতে পারবেন। ইমেজটা এইরকম হয় অনেকটা। জি আচ্ছা হ্যাঁ এখান থেকে ইমেজটা কিনা আমার এইখানে দেখেন যে ইমেজ গুলো শো করতেছে, যে ইমেজ গুলো, এই ইমেজ গুলো, যে ইমেজ গুলো যে শো করতেছে দেখাচ্ছে, এটা হলো ফিচার ইমেজ। ইউটিউবে যেমন থাম্বনেল থাকে না, সেরকম ফিচার ইমেজ বলে, ওয়েবসাইটের ক্ষেত্রে বলে ফিচার ইমেজ। আমি আরেকটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। এটা কি বলছি, এই দেখেন এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন, যে টপ 5 টিপস টু বাই হোলসেল ব্ল্যাঙ্ক টি-শার্ট চিপ রেট, এগুলো হলো ফিচার ইমেজ। যে আর্টিকেল এরকম ছোট ছোট করে দেখাবে। ওকে জাস্ট ইউটিউব থাম্বনেলে যেমন দেখেন এইগুলো। ওকে জি আচ্ছা দেন আমরা দেখবো যে সেভ ড্রাফট করে নিলাম। এখন আমাদের র‍্যাঙ্ক ম্যাথ স্কোর কত আসলো? 88। আমাদের অল এসইও পার্ট ইজ গুড, লুকিং গ্রেট। ওকে কিন্তু একটা বাদে, কন্টেন্ট রিডেবিলিটি বাদে। ওকে এখন আমরা এইটাকে প্রিভিউ করব। এই প্রিভিউ ক্লিক করে যে কেমন দেখাচ্ছে, আপনারা পাবলিশ করে দিবেন, কারণ আপনারা তো ওয়েবসাইট, আর আমাদের এই আর্টিকেলটা পাবলিশ করার মতো উপযুক্ত না। প্রিভিউতে ক্লিক করব। এইটা হলো আমার প্রিভিউ, দ্য ডার্কেস্ট ভারত সিক্রেট অফ কসমেটিক্স হিস্ট্রি সিন্স 16th সেঞ্চুরি। ওকে এই হলো আমার, এটা ফিচার ইমেজ হয়ে গেছে। দেখেন এই হলো আর্টিকেল, একটা ইমেজ ইউজ করলাম, আর্টিকেল এই এফএকিউ বললাম। ওকে আর এই সুন্দর কমেন্ট করার জায়গা। আর এই ডাইন সাইডে এখন দেখেন এই আর্টিকেল লিখলে মানে কত সুন্দর করে। ওকে এখন এই যে ডাইন সাইডটা খালি রাখছি আমি, এখানে আমাদের প্রোডাক্ট গুলো লিস্ট করব। এটা আমার আলাদা স্ট্র্যাটেজি। এটা আপনারা যখন আরেকটু এক্সপার্ট হবেন বা যখন কাজ করতে থাকবেন এই ওয়েবসাইটে, তখন বুঝবেন।
এসে প্রোডাক্ট অ্যাড করবো আমরা, একদম সিরিয়াল বিলে প্রোডাক্ট থাকবো, সিরিয়াল বাই। বাট আমাদের আর্টিকেলটা অনেকটা এরকম দেখতে হবে, পাবলিশ